তো দেখুন আজকে একটা ছোট্ট ক্লাস হবে জাস্ট হাইলাইট বহুব্রীহি সমাস চেনার উপায় কি। বহুব্রীহি চেনার সমাস আপনারা কি করে চিনবেন একদম সহজ ভাই, দেখা মাত্র জলবাত হয়ে যাবে। এটা দুটো টেকনিক আছে, আজকে আমরা একটা টেকনিক বলছি, পরবর্তীতে অন্য একটা টেকনিক ডিসকাস করব। তো দেখুন বহুব্রীহি সমাস চেনার উপায় কি। যেমন হিন্দু পুরাণে কিছু পৌরাণিক চরিত্র রয়েছে, ঠিক আছে, হিন্দু পুরাণে কিছু পৌরাণিক চরিত্র রয়েছে। এই যে পৌরাণিক চরিত্র যতগুলো থাকবে সবগুলোই কিন্তু এক একটা বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন ধরুন রাবণ, আমরা হিন্দু পুরাণে বা রামায়ণে আমরা রামায়ণের উল্লেখ পাই, হিন্দু পুরাতন ধর্মগ্রন্থে রামায়ণে। তো রাবণ তো আর সমাস নয়, তো রাবণের আরেকটা নাম আছে, রাবণের আরেকটা নাম কি দশানন। এই যে দশানন হচ্ছে এটা কি, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক আছে। আর যেমন হিন্দু পৌরাণিক চরিত্রের মধ্যে আরেকটা আছে যেমন মহাদেব আরেকটা চরিত্র, তো মহাদেব কিন্তু সমাস নয়, ঠিক আছে। তো মহাদেবের আরও কয়েকটা নাম আছে যেমন ত্রিনয়ন, নীলকণ্ঠ, পঞ্চানন, পিনাকপানি, এই সবগুলো হচ্ছে মহাদেবের পৌরাণিক নাম, ঠিক আছে। তো এই যে পৌরাণিক যে নামগুলো হবে এই যে পৌরাণিক নাম যেমন মহাদেব, তো মহাদেবের আরও কয়েকটা নাম আছে, এই সবগুলো নাম কিন্তু এক একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। পরীক্ষায় আপনার আসবে যে ত্রিনয়ন কোন সমাস, নীলকণ্ঠ কোন সমাস, পঞ্চানন কোন সমাস, পিনাকপানি কোন সমাস, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তাই আপনি এই যে পৌরাণিক চরিত্র দেখা মাত্র আপনি সঙ্গে সঙ্গে ঠিক করবেন যে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। তারপর দেখুন যেমন দুর্গা, হিন্দু ও পুরাণের আরেকটা চরিত্র হচ্ছে কি, পৌরাণিক চরিত্রের মধ্যে দুর্গা পড়ছে। তো দুর্গার কয়েকটা নাম আছে, এই নামগুলো কিন্তু কি হবে এক একটা বহুব্রীহি সমাস হবে। যেমন আয়তলোচন, এটা দুর্গার নাম আয়তলোচন, বিশালাক্ষী, ত্রিনয়না, দশভুজা, কমলাক্ষী, এই সবগুলার নাম এক একটা বহুব্রীহি সমাস। যেমন আয়তলোচন একটা বহুব্রীহি সমাস, বিশালাক্ষী বহুব্রীহি সমাস, ত্রিনয়না বহুব্রীহি সমাস, দশভুজা ত্রিনয়নী সমাস, দশভুজা বহুব্রীহি সমাস, দুঃখিত, কমলাক্ষী সেটাও একটা বহুব্রীহি সমাস। তারপর দেখুন পৌরাণিক চরিত্র আরেকটা রয়েছে বিষ্ণু, তো বিষ্ণু কিন্তু সমাস নয়। বিষ্ণুর যে নামগুলো রয়েছে সমার্থক শব্দ যেগুলো বলতে পারি, এই যে নামগুলো সমার্থক শব্দগুলো কিন্তু এক একটা বহুব্রীহি সমাস। যেমন পদ্মনাভ, বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে পদ্মনাভ, পদ্মগন্ধী, পীতাম্বর, দামোদর, এইগুলো হচ্ছে এক একটা কি বহুব্রীহি সমাস। হিন্দু চরিত্রে আমরা আরও পাই যেমন মেঘনাদ পাই বা কুম্ভকর্ণ পাই, এই ধরনের অনেকগুলো আপনারা পৌরাণিক চরিত্রের নাম পাবেন। হিন্দু চরিত্রে অনেকগুলো পৌরাণিক নাম আছে, এই নামগুলো রিলেটেড যখনই আপনারা পাবেন তখনই সঙ্গে সঙ্গে আপনারা সেটাকে বহুব্রীহি সমাস বলে আপনারা ঠিক করে দেবেন, ঠিক আছে। তো কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন। এবং যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের বেশ কয়েকটি ভাগ রয়েছে, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, তারপর হচ্ছে নয় তৎপুরুষ, ঠিক আছে, এই ধরনের, তারপর উপতৎপুরুষ, এই ধরনের অনেকগুলো তৎপুরুষ সমাস রয়েছে। তার মধ্যে আজকে আমরা দেখব যে দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা কি করে চিনব। আমাদের কিন্তু ব্যাসবাক্য লাগবে না ভাই, ব্যাসবাক্য ছাড়াই ব্যাসবাক্য কী করে বের করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো আজকের ক্লাসে। তো ব্যাসবাক্য ছাড়াই আপনারা সমাস নির্ণয় করতে পারবেন, অর্থাৎ সমস্ত পদ দেখার সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারবেন যেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস কিনা, ঠিক আছে। তার জন্য কিছু টেকনিক রয়েছে, তার আমরা জেনে নিই। দেখুন দ্বিতীয় তৎপুরুষ, তো তৎপুরুষ সমাসটা দ্বিতীয় যখন হবে তখন দ্বিতীয় বিভক্তি প্লাস হবে, ব্যাসবাক্যে দ্বিতীয় বিভক্তি প্লাস হবে। তো দ্বিতীয় বিভক্তি কী কী রয়েছে, যেমন কে, রে, এরে, ঠিক আছে, একটু বুঝবেন। দ্বিতীয় বিভক্তি কোনগুলি, যদি বিভক্তি জানা না থাকে অবশ্যই বিভক্তির ক্লাসটা দেখবেন। তো দ্বিতীয় বিভক্তি কোনগুলা, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে, এরে, এই তিনটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো যখনই আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করব তখন হয়তো ব্যাসবাক্যের মধ্যে আমরা কে, রে, এরে এইগুলা যোগ করব। যেমন প্রথমে প্রচলিত ভাষায় যেভাবে আমাদেরকে শেখানো হয় বা আমরা বইয়ে যেভাবে পড়েছি এইভাবে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। যেমন আমকে কুড়ানো, আম কুড়ানো, কলাকে বেচা, কলা বেচা, ক্ষমতাকে প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত, চরণকে আশ্রিত, চরণ আশ্রিত, ছেলেকে বুলানো, ছেলে বুলানো, তপবনকে দর্শন, তপবন দর্শন, দুঃখকে অতীত, দুঃখাতীত, পথকে ত্যাগ, পদত্যাগ, পুঁথিকে গত, পুঁথিগত। এখানে দেখুন সবটিতে কি রয়েছে, কে সংযুক্ত রয়েছে, ঠিক আছে, সবটিতে কে সংযুক্ত রয়েছে, তার মানে এটা কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এবার কথা হচ্ছে ভাই, পরীক্ষা তো আপনাকে দেবে না যে কলাকে বেচা এটা কোন সমাস, এটা আপনাকে দেবে না, পরীক্ষা দেবে না তপবনকে দর্শন এটা কোন সমাস, এইভাবে দেবে না, আপনাকে দেবে সমস্ত পদটা। যেমন তপবন দর্শন এটা কোন সমাস,
কলা বেচা এটা কোন সমাস? তো আমি এই যে সমস্ত পদ এই যতগুলা রয়েছে সমস্ত পদ এই সমস্ত পদ এইগুলো দেখে আপনি কি করে বুঝবেন দ্বিতীয় তৎপুরুষ সমাস, তার সম্পূর্ণ টেকনিক আজকে আমি এই ক্লাসে দেখিয়ে দেবো। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন, একদম ছোটো ক্লাস হবে, সাথে থাকুন। আরও কয়েকটি রয়েছে দেখুন, পৃষ্ঠ প্রদর্শন মানে পৃষ্ঠকে প্রদর্শন, বর্ণনাকে অতীত মানে বর্ণনাতীত, বিপদকে আপন্ন মানে বিপদাপন্ন, বীজকে বোনা মানে বীজ বোনা, ভাতকে রাধা মানে ভাত রাধা, রথকে দেখা মানে রথ দেখা, সুখকে অতীত মানে শোকাতীত, শঙ্কাকে অতীত মানে শঙ্কাতীত, সাহায্যকে প্রাপ্ত মানে সাহায্য প্রাপ্ত। এই সবগুলো হচ্ছে এক একটা দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। ঠিক আছে, তো চলুন এবার আমরা তিনটা টেকনিক দেখব। তো তিনটা টেকনিকের মধ্যে আপনারা এই তিনটা টেকনিক দিয়েই আপনারা 100% এই সমস্ত পদ দেখেই আপনারা সমাস বুঝতে পারবেন। দেখুন, প্রথম টেকনিকটা কি, সমস্ত পদের শেষে যদি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত এবং অতীত এই পাঁচটা যদি থাকে তখন আপনারা ধরে নেবেন এটা দ্বিতীয় তৎপুরুষ। কী কী দেখলাম দেখুন, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। আবার দেখুন, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এইগুলো আপনারা একটু জেনে যাবেন। এই পাঁচটা যদি থাকে, টেকনিক নাম্বার 1, যদি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এই পাঁচটা থাকে তখন সেটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন প্রাপ্ত যদি সমস্ত পদের পিছনে থাকে তখন কী কী ধরনের শব্দ হতে পারে, সুযোগ প্রাপ্ত, অবসর প্রাপ্ত, চাকুরি প্রাপ্ত, এই ধরনের অনেকগুলো শব্দ রয়েছে। আপনারা দেখবেন সুযোগ প্রাপ্ত, অবসর প্রাপ্ত, চাকরি প্রাপ্ত, এই ধরনের অনেকগুলো মানে শেষে কী রয়েছে প্রাপ্ত রয়েছে। আমি যা 2-3টা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রয়েছে। তো যে কোনো শব্দের শেষে যদি আপনারা বা যে কোনো পদের শেষে যদি আপনারা প্রাপ্ত দেখতে পান তখন সেটা ধরে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? তারপর দেখুন, পণ্য, যদি কোনো সব পদের শেষে পণ্য দেখতে পান, যেমন দেখুন পণ্য বানানটা এখানে মিস্টেক আছে, নয় হবে। ঠিক আছে, পণ্য স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা দেখে নেবেন, নয় হবে। পণ্য যদি থাকে যেমন শরণাপন্ন, মরণাপন্ন, সংকটাপন্ন, অবস্থাপন্ন, বিপদাপন্ন, এই ধরনের অনেকগুলো যতগুলো পদের পিছনে শেষে পণ্য থাকবে ততগুলা কী হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার দেখুন, যদি আমরা বলি আশ্রিত হলে কী হবে দেখুন, চরণাশ্রিত, দেবাশ্রিত, মরণাশ্রিত, পদাশ্রিত, এই সবগুলো এক একটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কেন? কারণ তার পিছনে আশ্রিত রয়েছে। তারপর দেখুন অতীত যদি দেখি তাহলে কি সুখাতীত, সংখ্যাতীত, বর্ণনাতীত, ভাষাতীত ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রয়েছে। গত, যদি পিছনে শেষে যদি পদের শেষে যদি গত থাকে, যেমন ব্যক্তিগত, হস্তগত, শরণাগত, এই সবগুলো হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার দেখি, যদি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত থাকে তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। টেকনিক নাম্বার 1 ক্লিয়ার? কপিতে নোট ডাউন করে রাখুন, দ্যাট ইজ ক্লিয়ার। তারপর দেখুন টেকনিক নাম্বার 2, যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। সময়ের ব্যাপ্তি বোঝায়, সময়ের ব্যাপ্তি যেমন কিভাবে আমরা একটু দেখি, যেমন চিরসুখী, চির দুঃখী, চির সবুজ, চির হরিত, চিরকুমার, চিরশত্রুতা, চির বন্ধুত্ব, চিরকুমারের চিরস্থায়ী। ঠিক আছে, আবার অনেক বইতে বা অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখেছি অনেক স্যাররা বলেন যে চির দিয়ে যে কোনো যদি শব্দ শুরু হয়, চির দিয়ে যে কোনো শব্দ যদি শুরু হয় তখন সেটা কি হবে, সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু আসলে এটা একদিকে যদি দেখি তাহলে সেটাকে আমরা ভুলও বলতে পারি না। আসলে ব্যাপারটা এমন নয়। যেমন আমরা বলেছি সময়ের ব্যাপ্তি বোঝালে যদি বোঝায় আমাদের ক্ষণস্থায়ী, এখানে তো চির নাই, যদি বলে দীর্ঘস্থায়ী, এখানে তো চির নাই, তাহলে এটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কারণ এখানে কি বোঝাচ্ছে সময়ের ব্যাপ্তি। যেমন চিরসুখী মানে কি একটা সময় বোঝাচ্ছে, এটা যদি ব্যাসবাক্য করি তাহলে কি হবে দেখুন, চিরকাল ব্যাপিয়া সুখী। এখানে আপনারা যখন এই সময়ের ব্যাপ্তি যেগুলো থাকবে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এগুলার ব্যাসবাক্য আপনারা কি করে করবেন, এগুলার ব্যাসবাক্য আপনারা করবেন কাল ব্যাপিয়া সুখী। ঠিক আছে, কাল ব্যাপিয়া সুখী, এটা আপনারা মাথায় রাখুন, কাল ব্যাপিয়া সুখীটা রেখে দেবেন। যেমন চিরসুখী ব্যাসবাক্য করলে কী হবে, চিরকাল ব্যাপিয়া সুখী, মানে একটা সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। চির দুঃখী মানে চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির সবুজ মানে চিরকাল ব্যাপিয়া সবুজ, চির হরিত, এটা চির হরিত হবে, চিরকাল ব্যাপিয়া হরিত, চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার, চির শত্রুতা, চিরকাল ব্যাপিয়া শত্রুতা, চির বন্ধুত্ব মানে চিরকাল ব্যাপিয়া বন্ধুত্ব, চিরকুমারী, চিরকাল ব্যাপিয়া কুমারী, চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। এবার যদি ক্ষণস্থায়ী আসে সেটা হবে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী হলে দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী।
ঠিক আছে, অর্থাৎ সময়ের ব্যাপ্তি বুঝালে এখানে কী হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এইগুলার ব্যাস বাক্য আপনারা এই প্রথমেই আপনারা দেখবেন সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে কিনা না, চিরসুখী, চিরদুঃখী, চিরসবুজ, অর্থাৎ এই ধরনের কোনো শব্দ যদি থাকে তাহলে আপনারা ধরে নেবেন প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এবং সেই দ্বিতীয় তৎপুরুষ সমাসে যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে কী করে করবেন, সঙ্গে সঙ্গে আপনারা সময়ের ব্যাপ্তি যখন বুঝাবে তখন আপনারা কাল, এখানে চিরটা কেটে দিন, কাল ব্যাপিয়া সুখী এই শব্দটা মধ্যেখানে অ্যাড করে দেবেন, হয়ে গেল। যেমন চিরকুমার যদি থাকে তাহলে চির প্রথমে দিলেন, তারপর কাল ব্যাপিয়া সুখী কুমার, কাল ব্যাপিয়া কুমার, ঠিক আছে, কাল ব্যাপী হবে, সুখীটা তো এটা হয়ে গেল। তারপর চির শত্রুতা, চির কাল ব্যাপিয়া শত্রুতা, চির বন্ধুত্ব, চির কাল ব্যাপিয়া বন্ধুত্ব, এই ধরনের আপনারা করে নেবেন। তো আগেরটা আমরা এইগুলার আপনারা যদি বলেন যে স্যার এগুলো তো আপনি দেখালেন দ্বিতীয় তৎপুরুষ সমাস, কিন্তু এগুলার আমাদের ব্যাস বাক্য কী হবে, তো ব্যাস বাক্য যেহেতু দ্বিতীয় তৎপুরুষ তার মধ্যেখানে হয়তো বা কে, নয়তো বা রে, নয়তো বা এরে, এই তিনটে থেকে যে কোনো একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আমরা যোগ করব। যেমন সুযোগ প্রাপ্ত, এখানে আমরা সুযোগ রে প্রাপ্ত বলতে পারি না, এটা ভুল হবে, কারণ সেটা তার মিনিং থাকবে না। মিনিং কি থাকবে, সুযোগ কে প্রাপ্ত, অবসর কে প্রাপ্ত, চাকুরি কে প্রাপ্ত, ব্যক্তিকে গত, হস্তকে গত, শরণাকে গত, চরণকে আশ্রিত, দেবকে আশ্রিত, মরণকে আশ্রিত, তারপর পদকে আশ্রিত, শরণকে আপন্ন, মরণকে আপন্ন, সংকটকে আপন্ন, অর্থাৎ শব্দের মধ্যেখানে আপনি কে ভরে দেবেন। বর্ণনাকে অতীত, ভাষাকে অতীত, সংখ্যাকে অতীত, সুখকে অতীত, এভাবে কে মধ্যেখানে প্লাস করে দিলে আপনার সেটা ব্যাস বাক্য হয়ে গেল। কেমন? তারপর দেখি দ্বিতীয় তৎপুরুষ টেকনিক নাম্বার 2। এবার দেখুন লাস্ট টেকনিক, এই টেকনিকটা সাংঘাতিক দুর্দান্ত টেকনিক। তো এই টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো তৎপুরুষ সমাস আপনি করতে পারবেন। যেমন কীভাবে দেখি, সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে তার দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। কি বললাম, সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা যদি কোনো কাজ করা বোঝায়, সমস্ত পদের দ্বিতীয় অংশ, যেমন এখানে দেখুন আম কুড়ানো, এখানে দ্বিতীয় শব্দটা কোনটি, দ্বিতীয় পদটা কোনটি, কুড়ানো। কুড়ানো হচ্ছে একটা কাজ, ঠিক আছে, আম কুড়ানো মানে আম কুড়িয়ে আনা, তো কুড়িয়ে আনা একটা কাজ। তো শেষের পদটা আমাদের কী বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে, দ্যাট ইজ কল, এটা কি আমাদের দ্বিতীয় তৎপুরুষ। ছেলে ভুলানো, এখানে ভুলানো যদি দেখি তাহলে ভুলানো কি একটা কাজ। ভাত রাধা, ভাত রাধা, তো ভাত রাধা এখানে রাধা একটা কাজ। চুল বাঁধা, শেষেরটা একটা বাঁধা একটা কাজ। তপবন দর্শন, দর্শন মানে কি, দেখা, দেখা মানে একটা কাজ। তো যদি কোনো সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা কাজ বোঝায় তখন সেটা কি হবে, আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু তার আগেরটা কি, দ্বিতীয় তৎপুরুষের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। একটু দেখবেন, দ্বিতীয় তৎপুরুষ সমাসের আরেকটা নাম হচ্ছে কি, কর্ম তৎপুরুষ, এটা মাথায় রাখবেন। তো কর্ম তৎপুরুষে আমরা কি কি থাকবে, এটার মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, এটা হচ্ছে কি, এখানে দেখুন কর্ম প্লাস কাজ থাকবে, কর্ম প্লাস ভার্ব, কর্ম প্লাস ভার্ব। তো কর্ম মানে কি, কর্ম মানে যে ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা যদি যে শব্দ পাই তখন সেটা কি হয়, আমাদের কর্ম হয়। যেমন কারকে যে কর্ম দেখেছিলাম, এই কর্মটা এখানে দেখুন, কর্মকারকে যে কর্মটা আমরা শিখেছিলাম এই কর্মটা এখানে কাজে লাগান। এখানে এই ফর্মুলাটা দেখুন, যেমন রদ দেখা, তো দেখা হচ্ছে আমাদের কি, ভার্ব। তো কি দেখা ভাই, রদ দেখা, তাহলে কিটা মানে কি দেখা, রদ দেখা, তো রদটা কি হলো, আমাদের কর্ম। এখানে কর্ম প্লাস ভার্ব রয়েছে, তো কর্ম প্লাস ভার্ব রয়েছে, তার মানে এটা কি, দ্বিতীয় তৎপুরুষ সমাস। কলা বেচা, কলা বেচা, তো বেচা হচ্ছে একটা কি কাজ, আর কলা মানে কি বেচা, কলা বেচা, তো কি হচ্ছে একটা কর্ম, কলা হচ্ছে একটা কর্ম আর বেচা হচ্ছে একটা কাজ। যেমন আমকে কুড়ানো, কলাকে বেচা, এই ধরনের আপনারা টেকনিকে আপনারা এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটা করতে পারবেন। ঠিক আছে, তো এই তিনটা যে ফর্মুলা আমরা দিলাম, এই তিনটা ফর্মুলা সবগুলা হচ্ছে, যেমন আম কুড়ানো, আম কুড়ানোটা কি, দেখুন আমকে কুড়ানো, ঠিক আছে, আমকে কুড়ানো, এটা দেখুন কুড়ানো, এটা কি হচ্ছে, এটা আমকে কুড়ানো, কুড়ানোটা কি কোন ফর্মুলায় পড়ছে, তৃতীয় নম্বর টেকনিকে পড়ছে, 3 নম্বর টেকনিকে। এখানে সবগুলো কোনো না কোনো টেকনিকে পড়বে, দেখিয়ে দিচ্ছি। দেখুন আমকে কুড়ানো মানে এটা কি, এটা আমাদের যে লাস্টে কর্ম প্লাস ভার্ব এই ফর্মুলায় পড়েছে, ঠিক তো। কলাকে বেচা সেম ফর্মুলা। ক্ষমতাকে প্রাপ্ত, দেখুন শেষে প্রাপ্ত রয়েছে, প্রথম টেকনিক। তারপর আশ্রিত, লাস্টে আশ্রিত আছে, প্রথম টেকনিক। ছেলে ভুলানো, ছেলে ভুলানো এটা কি, এটা আমাদের এই কর্ম প্লাস ভার্ব এই টেকনিকে পড়ছে। তপবন দর্শন, এটাও সেম কর্ম প্লাস ভার্ব এই বা আমরা দুঃখকে অতীত, এখানে দেখুন অতীত রয়েছে, ঠিক আছে। পদত্যাগ, ত্যাগ মানে একটা কাজ করা, ত্যাগ করা, ত্যাগ করা, পদত্যাগ করছি মানে একটা কাজ করছি। তো আমি ত্যাগ মানে কাজ করছি, কি ত্যাগ করছি, পদ ত্যাগ করছি, তার মানে পদ মানে কর্ম, সুতরাং কর্ম প্লাস ভার্ব থাকছে। পুঁথিগত, এখানে শেষে দেখুন আমাদের গত রয়েছে।
তারপর দেখি এখানে দেখুন পৃষ্ঠ প্রদর্শন, প্রদর্শন মানে একটা কাজ করা, তারপর পৃষ্ঠ মানে একটা কর্ম, কি প্রদর্শন করলাম, পৃষ্ঠ প্রদর্শন করলাম। বর্ণনাতীত শেষে অতীত রয়েছে, বিপদাপন্ন এখানে শেষে দেখুন আপন্ন রয়েছে। বীজ বোনা, বোনা মানে একটা কাজ করা, কি বনলাম, বীজ বনলাম মানে বীজ রোপণ করলাম, ঠিক আছে। তো রোপণ করা হচ্ছে একটা কাজ, কি রোপণ করলাম, বীজ রোপণ করলাম, সুতরাং বীজটা হচ্ছে কি আমার কর্ম। ভাত রাধা অর্থাৎ ভাতকে রাধা, তো রাধা আমার এই ক্ষেত্রে কি হলো, ভাত রাধা মানে রাধা হচ্ছে একটা কাজ, আর কি রান্না করলাম, ভাত রান্না করলাম, সুতরাং ভাত হচ্ছে একটা কর্ম। রথকে দেখা, সুখাতীত এখানে দেখুন শেষে অতীত রয়েছে, এখানে অতীত রয়েছে, এখানে প্রাপ্ত রয়েছে। তো এই তিনটা টেকনিকের মাধ্যমে আপনারা দ্বিতীয় তৎপুরুষ সমাস বিয়াস বাক্য ছাড়া নির্ণয় করতে পারলেন কিনা না, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার লিখুন, আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন যে কোথায় সমস্যা রয়েছে, আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার প্রত্যেক পরীক্ষায় আমাদের একটা বাক্য দেওয়া থাকে, এবং বাক্য দেওয়ার পর বলা থাকে যে এটা কী ধরনের কাল, এটা সাধারণ অতীত না পুরাগঠিত অতীত, নাকি বর্তমান অতীত, নাকি ঘটমান অতীত, নাকি ঘটমান বর্তমান, নাকি বর্তমান অনুজ্ঞা, নাকি বর্তমান ভবিষ্যৎ অনুজ্ঞা, নাকি নিত্যবিত্ত অতীত। তো টোটাল আমাদের এখানে দেখুন সাধারণ অতীত, সাধারণ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ, পুরাগঠিত অতীত, পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত ভবিষ্যৎ, ঘটমান অতীত, ঘটমান বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, তারপর বর্তমান অনুজ্ঞা, আরেকটা আছে ভবিষ্যৎ অনুজ্ঞা, আরেকটা আছে নিত্যবিত্ত অতীত। এই টোটাল 12 প্রকারের ক্রিয়ার কাল আমাদের আছে। তো পরীক্ষায় যখনই আমাদের প্রশ্ন আসে তখন আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই যে আনসারটা কী হবে। তো আজকের ক্লাসে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে অ্যানালাইজ করতে চলেছি, যেখানে আপনারা প্রশ্ন দেখা মাত্র আপনারা কারেক্ট আনসার 100% সলভ করতে পারবেন। মাত্র একটি মাত্র ট্রিক, আমি আপনাদের একটি মাত্র ট্রিক দেবো, যে ট্রিকের মাধ্যমে আপনারা 100% গ্যারেন্টি এখান থেকে যে কোনো ধরনের একটি প্রশ্ন যে কোনো বাক্য থেকে আপনারা সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা প্রথমে জেনে যাই। তো তার আগে আমাদের 4টা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। 4টা ওয়ার্ড আপনারা একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে ইতে, একটা হচ্ছে ইল, একটা হচ্ছে ইব, ঠিক আছে। এই 4টা শব্দ যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের এই 12 প্রকারের যে ক্রিয়ার কাল রয়েছিল, এই 12 প্রকারের ক্রিয়ার কাল কিন্তু খতম, ঠিক আছে। যে কোনো প্রশ্ন থাকলে 100% করতে পারবেন। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই 4টা ওয়ার্ড মনে রাখতে হবে। কি কি, ইয়া, ইতে, ইল এবং ইব, ঠিক আছে। প্রথমে ভিডিওটা ভালো করে দেখুন, তারপর আপনারা 100% গ্যারেন্টি বুঝতে পারবেন। চলুন এবার আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আমরা জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ছেলেরা খেলছিল, একটা বাক্য দেওয়া আছে, যেমন ছেলেরা খেলছিল যদি দেওয়া থাকে, তো এটা আমাদের কোন কাল আমাদের প্রশ্ন আসছিল। তো তার আগে একটা কথা জেনে রাখি, আপনারা সবসময় কি করবেন, চলিত ভাষাকে সাধু ভাষায় ট্রান্সফার করবেন, ঠিক আছে। সবসময় আমরা চলিত ভাষাকে আমরা কি করব, সাধু ভাষায় ট্রান্সফার করব। সাধু ভাষায় পরিবর্তন করার পর আপনারা করবেন, তখন আপনাদের সহজ হবে। তো চলিত থেকে কি করে সাধুতে ট্রান্সফার করা হয় যদি জানা না থাকে, তো আমার চ্যানেলে দেওয়া আছে 2 মিনিটের একটা ভিডিও, দেখে নিলে কাজ খতম। মাত্র 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও আমি চলিত থেকে কি করে সাধু করা যায় সেটা আমি বলে দিয়েছি, সেটা দেখে নেবেন, কাজ খতম। তো দেখুন ছেলেরা খেলছিল, এটাকে যদি আমি সাধু ভাষায় পরিণত করি তাহলে হবে কি, ছেলেরা খেলিতে ছিল, ঠিক আছে। খেলছিল থেকে কি হয়ে গেল, খেলিতে ছিল। খেলছিল মানে কি, খেলিতে ছিল। তো সাধু ভাষায় পরিণত খেলিতে ছিল। এবার এটাকে আমি ভাঙবো, খেলিতে ছিল আমি ভাঙবো, তাহলে কি হবে, খেল যুগ ইতে যুগ আচ্ছ যুগ ইল যুগ ও। বা আমি এইভাবে ভাঙতে পারি, খেলিতে ছিল, খেল ইতে, খেলিতে, খেলিতেকে যদি ভাঙি তাহলে কি হবে, খেল ইতে আর ছিল ও। বুঝা গেল, খেল ইতে ছিল ও, অর্থাৎ খেলিতে ছিল যদি ভাঙি তাহলে কি হবে, খেল ইতে, খেল ইতে, খেল, দেখুন খেলিতে, খেলিতে, খেল ইতে, দেখুন খেল ইতে রয়েছে, খেল ইতে, ঠিক আছে। তারপর ছিল, ছিলটার ছিল আর ল দিয়ে দিলাম, বা ইল বা ও দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখি, যদি ইল, যদি আমাদের কি বলেছিলাম, যদি আমাদের ইতে আছে, এখানে কি আছে দেখুন ইতে আছে, মনে রাখবেন যদি আমরা ভাঙার পর যদি ইতে পাই, ইতে যখন পাই তখন হবে আমাদের ঘটমান। একটা কথা, যদি আমরা ইতে পাই তখন হচ্ছে ঘটমান। স্যার এবার ইতে পেলে ঘটমান হবে সেটা আমরা বুঝলাম, কিন্তু সেটা ঘটমান অতীত হবে, ঘটমান বর্তমান হবে নাকি ভবিষ্যৎ হবে,
ঘটমান তো 3 প্রকার, একটা হচ্ছে ঘটমান অতীত, ঘটমান বর্তমান আর ঘটমান ভবিষ্যৎ। তো এবার কি হবে, এবার দেখুন আমরা ইতে যখনই একটা বাক্যে ভাঙার পর যখন আমরা ইতে পাবো, ক্রিয়াপদকে ভাঙার পর যখন আমরা ইতে পাবো, তখন মনে রাখবেন ইতে যখনই পাবো তখন সেটা ঘটমান 100% কনফার্ম। এবার ঘটমানের কোনটা, যদি ইল পাই তাহলে অতীত, আর যদি ইব পাই তাহলে ভবিষ্যৎ। আবার ক্লিয়ার করুন, যদি ইল থাকে তাহলে কী হবে অতীত, আর যদি ইব থাকে তাহলে ভবিষ্যৎ, আর যদি ইল এবং এব কোনোটাই না থাকে তাহলে কি বর্তমান। ঠিক আছে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এবার দেখি ইতে ছিল, এই দেখুন ইতে ছিল, খেলিতে ছিল মানে ইলো, এই দেখুন ইতে আর ইলো, ইলো আছে তো, তো ইতের পিছনে আমরা কি পেলাম, ইল পেলাম। ঠিক আছে, খেলিতে ছিল, ছিল ইলো, ছিল ইলো, তো এখানে ইতেও আছে আবার ইলেও আছে, তার মানে ইতে আছে তার মানে বুঝলাম ঘটমান, আর ইলো আছে তার মানে কি অতীত। ইতে থাকলে কী হবে অতীত। সুতরাং এই যে ছেলেরা খেলিতে ছিল এটা কি হলো, এটা আমাদের হয়ে গেল কি ঘটমান অতীত। ঠিক আছে, আরও উদাহরণ দিই আমরা। ঠিক আছে, যদি আমরা ইয়া দেখতে পাই, ইয়া আরেকটা উদাহরণ এখানে ছিল সম্ভবত, এখানে আমরা সেভ হয়নি। আচ্ছা, ছেলেরা খেলিয়া ছিল, আরেকটা আমরা যদি দেখি তাহলে দেখুন ছেলেরা খেলিয়া ছিল, যদি বলি এখানে আমি লিখি খেলিয়া ছিল, খেলিয়া ছিল, তার মানে খেলিয়া ছিলকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি হবে, খেল প্লাস খেলিয়া, তার মানে ইয়া, ইয়া, তারপরে কি থাকবে, ইল তো থাকবে, কারণ ছিল, ছিল মানে কি ইলো, তো খেলিয়া ছিল। যদি আমরা ইয়া দেখতে পাই, ভাঙ্গার পর যদি ইয়া পাই, তো ইয়া থাকলে কি হবে পুরা গঠিত, ইতে থাকলে ঘটমান, আর ইয়া থাকলে পুরা গঠিত। তো খেলিয়ে ছিল যখন হবে তখন কী হবে খেলিয়া মানে ইয়া, যখন ইয়া থাকবে তখন পুরা গঠিত, আর এখানে ইল আছে তার মানে কি যখন ইল থাকবে তখন সেটা কি হবে আমাদের, ইল থাকলে সেটা হবে অতীত। তার মানে এই যে খেলিয়ে ছিল এটা হবে কি আমাদের ঘটমান পুরা গঠিত অতীত। ঠিক আছে, এটা কী হবে পুরা গঠিত অতীত। ঠিক আছে, ক্লিয়ার। আবার ছেলেরা খেলিল, যদি আর একটা বাক্য দেখি ছেলেরা খেলিল, তার খেলিল মানে খেল ইল ও, এখানে দেখুন এখানে ইয়া ইতে কোনো কিছু নাই, ইয়া ইতে কোনো কিছু নাই, তো ইয়া ইতে কোনো কিছু নাই তার মানে ঘটমানও নাই পুরা গঠিত নাই। ইয়া ইতে কোনো কিছু নাই তাহলে সেটা ঘটমান হবে না, পুরা গঠিত হবে না। তো সেটা কি আছে, এখানে ইল এবং ইব আমরা দেখবো, এখানে খেলিল তার মানে সেটা ইল আছে, তো ইল আছে মানে কি হবে এটা অতীতকাল হবে। সুতরাং এটা এই যে ছেলেরা খেলিল এটা হবে কি সাধারণ অতীত। ক্লিয়ার। আবার দেখুন একটা বারবার যখন যত দেখবেন তত ক্লিয়ার হবেন। ছেলেরা খেলিল, তো খেলিল এখানে দেখুন এখানে খেল ইল ও, এখানে দেখুন ইআইতে নাই, তো যখনই ইআইতে নাই তখন আমাদের পুরা গঠিত হচ্ছে না আর ঘটমান হচ্ছে না, এটা হবে আমাদের সাধারণ হবে। তো আরও রয়েছে কিন্তু আমরা বলবো ভাই, বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা সম্বন্ধে বলবো, জাস্ট একটু অপেক্ষা করুন। এখানে দেখুন ইল বা ইব যখনই থাকবে তখন ইল যদি থাকে তাহলে অতীতকাল, আর ইব যদি থাকে তাহলে কী হবে ভবিষ্যৎকাল। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে সাধারণ অতীত আমরা বুঝলাম। এবার দেখুন যেমন আমি খেয়েছি, যদি আমি খেয়েছি, তো খেয়েছি মানে কি এটা হচ্ছে চলিত ভাষা, আমি সেটাকে সবসময় বলছি যে আমি সাধু ভাষায় কনভার্ট করব। যখন সাধু ভাষায় কনভার্ট করব তখন কি আমি খাইয়াছি, কী হবে আমি, কী হবে আমি খাইয়াছি, তো তার মানে খা ইয়াছি, এখানে দেখুন ইয়া আছে, ইয়া আছে, তার মানে যেহেতু ইয়া আছে তো ইয়া থাকলে কি হয় পুরা গঠিত, ইয়া থাকলে কি হবে পুরা গঠিত হবে। আর এখানে ইয়ার পরে আমার ইল ইব এই ধরনের কোনো কিছু আছে, ইয়ার পরে আমাদের ইল ইব কিছু আছে, কিছু নাই, ইলও নাই ইবও নাই, তার মানে সেটা ইলও নাই তার মানে সেটা অতীত নয়, আর ইব নয় মানে সেটা ভবিষ্যৎ নয়। সুতরাং এটা হবে কি পুরা গঠিত বর্তমান। ক্লিয়ার। দেখুন আমি খাইয়াছি তার মানে ইয়া আছে, তো ইয়া আছে মানে পুরা গঠিত আছে। এখন তারপর আমাদের ইল নাই, ইব যদি থাকতো তাহলে অতীতকাল হতো, ইব নাই তার মানে ভবিষ্যৎকাল নাই। সুতরাং এটা হবে পুরা গঠিত বর্তমান। আমি খেয়েছি বা আমি খাইয়াছি এটা কি হচ্ছে আমাদের পুরা গঠিত বর্তমানকাল হবে। ঠিক আছে, ক্লিয়ার। আবার দেখুন আমি খাইতে থাকিব, একটা বাক্য যদি থাকে আমি খাইতে থাকিব, তো দেখুন খাইতে থাকিব তাকে যদি আমরা ভাঙ্গি তাহলে খা ইতে আর থাকিব মানে ইব, তো খাইতে থাকিব এখানে ইতে আছে, ঠিক আছে ইতে রয়েছে, তো যদি ইতে থাকে তাহলে কি হচ্ছে ঘটমান হচ্ছে, তার মানে এই দুইটা আমরা কেটে দিই, এটা কি হবে ঘটমান, এটা কেটে দিলাম।
এটা আমাদের ঘটমান হচ্ছে, ঠিক আছে। ইতে থাকলে আমাদের কী হবে, ঘটমান। তো ঘটমান হলো। আবার এখানে ইবো আছে, ইবো আছে। তো আমরা ইবো থাকলে কী হবে, আগে বলেছিলাম ইত থাকলে কী হবে, ভবিষ্যৎ। তো তার মানে এটা কী হবে, এটা হবে আমাদের ঘটমান ভবিষ্যৎকাল, ঠিক আছে। আমি খাইতে থাকিব, এটা হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎকাল। তো আরেকটা কাল আছে, এটা আমরা একটু দেখি। আরেকটা আছে দুইটা, দেখুন, বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা দুটা কাল আছে, এটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। দেখুন, এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো আমাদের এই যে ইয়া, ইতে, ইল, ইব, এই চারটা ছাড়া, ইয়া, ইতে, ইল, ইব সাধারণত থাকবে না। ইয়াও থাকবে না, ইতেও থাকবে না, ইলও থাকবে না, ইবও থাকবে না। তো এই ধরনের নর্মাল বাক্য থাকবে। তো নর্মাল বাক্য হয়তো বা সাধারণ বাক্য হবে, যেমন সাধারণ অতীত হবে, সাধারণ বর্তমান হবে, সাধারণ ভবিষ্যৎ হবে, নতুবা হবে কি বর্তমান অনুজ্ঞা কিংবা ভবিষ্যৎ অনুজ্ঞা। এবার আমরা বাক্যটা দেখে আমাদের বুঝতে হবে। যেমন যদি তুমি যাও, অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের প্রার্থনা, এই ধরনের কোনো কিছু বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা। যদি কোনো বাক্যের মধ্যে আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা। তো সেটাও কিন্তু বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, সেটাও দুই প্রকার। যেমন সেখানে যাও, সেখানে যাও এটা বর্তমানকালে বলা হয়েছে, সেখানে যাও, অর্থাৎ সেটা বর্তমান অনুজ্ঞা। আপনি সত্তর প্রস্থান করুন, আপনি এক্ষুনি এখান থেকে যান, তার মানে এটা আপনাকে আদেশ করা হচ্ছে যে আপনি এখনই যান, আদেশ করা হচ্ছে, তার মানে সেটা বর্তমানকালে বলা হচ্ছে বর্তমান অনুজ্ঞা। চুটটাকে এখনই ধরো, চুটটাকে এখনই ধরো, তার মানে এখনই কাজটা করো, সুতরাং বর্তমানকাল। এখনই ধরো মানে একটা আদেশ বাক্য বোঝাচ্ছি, সুতরাং সেটা কী হবে, বর্তমান অনুজ্ঞা। আচ্ছা, এবার ভবিষ্যৎ অনুজ্ঞাটা কী স্যার? দেখুন, দয়া করে একবার আসবেন, দয়া করে একবার আসবেন, রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু অনুরোধ করা হচ্ছে, দয়া করে আপনি একবার আসবেন, অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে আপনাকে যে আপনি একবার আসবেন, ঠিক আছে। দয়া করে একবার আপনি কী করবেন, আসবেন। তো রিকোয়েস্ট করা হচ্ছে একবার আপনি দয়া করে একবার আসবেন, ঠিক আছে। অর্থাৎ ভবিষ্যৎকালের জন্য বলা হচ্ছে যে একবার আসবেন, সুতরাং এটা হবে কি, অনুরোধ করা হচ্ছে ভবিষ্যৎকালের, সুতরাং এটা হবে কি, ভবিষ্যৎ অনুজ্ঞা। তুমি কাল অবশ্যই স্কুলে যাবে, ঠিক আছে, এটা একটা আদেশমূলক বাক্য, ভবিষ্যৎকালের জন্য করা হচ্ছে। অর্থাৎ যদি এই চিঠির উত্তর দিও, কবে দিও আমি জানি না, এই চিঠির উত্তর দিও, তোমাকে বলা হয়েছে, তোমাকে অনুরোধ করা হচ্ছে যে এই চিঠির উত্তরটা তুমি দিও, তার মানে কবে দিও সেটা বলা হয়নি, সেটা ভবিষ্যৎকালে তুমি দিও। তো এই ধরনের যদি আদেশ, উপদেশ, অনুরোধ যদি আমরা ভবিষ্যৎকালের জন্য বুঝি তখন সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা, আর যদি বর্তমানকালের জন্য বুঝি তখন সেটা হবে কি, বর্তমান অনুজ্ঞা। ক্লিয়ার? লাস্ট যেটা আমরা দেখব, এটা দেখুন, নিত্যবিত্ত অতীত, আরেকটা আমাদের অতীতকাল রয়েছিল নিত্যবিত্ত অতীত। তো সেই নিত্যবিত্ত অতীত মানে আমরা কি বুঝি, একটা সিম্পল একটা জিনিস মনে রাখুন, অতীতকালে যে কাজটা আমি প্রায় করতাম, জাস্ট ফর এক্সাম্পল, অতীতকালে যে কাজটা আমি প্রায় সম্পূর্ণ করতাম তাকে বলা হয় নিত্যবিত্ত অতীত। জাস্ট একটু মনে রাখুন, অতীতকালে যে কাজটা আমি প্রায় করতাম, যেমন আমি স্কুলে পড়াতাম, আমি স্কুলে পড়াতাম মানে আমি স্কুলে প্রায় পড়াতাম, আগে পড়াতাম, অতীতকালে পড়াতাম, দ্যাট ইজ কল্ড নিত্যবিত্ত অতীত। আমি গঙ্গার তীরে স্নান করতাম, আমি প্রত্যহ সকালবেলা হাঁটিতাম, আমি প্রত্যহ সকালবেলা বাগানে যাইতাম, অর্থাৎ আমি রেগুলার বেসিসে অতীতকালে কোনো একটা কাজ কন্টিনিউয়াস ফর্মে আমি করতাম, দ্যাট ইজ কল্ড নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে। যেমন আমরা নদী তীরে ভ্রমণ করিতাম, আমরা নদী তীরে ভ্রমণ করিতাম মানে আমরা অতীতকালে প্রায় সময় নদী তীরে ভ্রমণ করতাম, ঠিক আছে। আমরা বাগানে বসতাম, মানে অতীতকালে বসতাম মানে একদিন তো আর বসিনি, কয়েকদিন বসেছি, বা রেগুলার আমরা বসতাম, তো অতীতকালে কাজটা আমরা প্রায়ই করতাম, দ্যাট ইজ কল্ড কি, নিত্যবৃত্ত অতীত। এই ছিল আমাদের আজকের শর্ট ট্রিক্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সবগুলা আমাদের কাল কি করে আমরা বের করতে হয়, খুব সহজে আমরা জিনিসগুলোকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন সবগুলা, এখানে যতগুলো কাল আছে সবগুলো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো যদি তারপরেও যদি কোনো একটা কনফিউশন আপনাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। কেমন, তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ। দেখুন, সর্বনাম পদ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো কী ধরনের প্রশ্ন আসে আমি ক্লাসের শেষে একটা বা দুটা প্রশ্ন আপনাদের দেখিয়ে দেবো। তো তার আগে আজকে বেসিক্যালি আমরা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য আজকে আমরা ক্লাসটা নিয়েছি, সুতরাং কনসেপ্টটা ভালো করে দেখতে থাকুন, যাতে করে আপনাদের সর্বনাম পদ থেকে যে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এবার দেখুন, প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে? দেখুন, বিশেষ্য পদের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয় সেগুলিকে আমরা সর্বনাম পদ বলি। তার মানে বিশেষ্য পদ যেগুলো রয়েছে, বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এগুলিকে সর্বনাম পদ বলি। যেমন একটা উদাহরণ, আমি যদি বলি একটা ছেলের নাম হচ্ছে অমিত, আমি যদি বলি অমিত খুব ভালো ছেলে, ঠিক আছে। অমিত রোজ প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে যায়, ঠিক আছে। অমিত স্কুল থেকে আসার পর খেলাধুলা করে,
অমিত রাত্রে ঘুমায়। এগুলো বারবার যখন অমিত 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 বলছি, বাক্যটা তোমার সুন্দর বোঝাচ্ছে না বা বাক্যের মধ্যে তোমার সুন্দরতাটা প্রকাশ পাচ্ছে না। এবার যদি আমি বলি অমিত খুব ভালো ছেলে, সে প্রতিদিন রোজ বিদ্যালয়ে যায়, সে স্কুল থেকে আসার পর খেলাধুলা করে। এই দেখুন, অমিতের পরিবর্তে আমি এই সে শব্দটা ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে অমিতের পরিবর্তে আমি সে শব্দটা ব্যবহার করেছি, ওই যে অমিতের পরিবর্তে সে ব্যবহার করেছি, অর্থাৎ অমিত হচ্ছে বিশেষ্য, আর সেই বিশেষ্যের পরিবর্তে আমি সেই যে শব্দটা ব্যবহার করেছি, এই শব্দটা হচ্ছে মূলত সর্বনাম। থাকবেন, যাবেন না, ক্লাস ছেড়ে যাবেন না, কারণ এইটুকু বুঝলে হবে না, কারণ বিশেষের আরও অনেক সর্বনামের আরও অনেক প্রকার আছে, সবগুলো প্রকার আমাকে জানতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু আমাকে কোনটা সর্বনাম পদ বলবে না, কোনটা ব্যক্তিবাচক সর্বনাম, কোনটা সাপেক্ষ সর্বনাম, এই ধরনের প্রশ্ন আসবে। তো এই আজকের ক্লাসে আমরা পুরো ডিটেলসে দেখব, সাথে থাকুন। যেমন সর্বনাম পদের কয়েকটি উদাহরণ, যেমন আমি, তুমি, সে, তিনি, এটা, ওটা, উনি, কে, কারা ইত্যাদি, এই সবগুলো হচ্ছে এক একটা সর্বনাম পদ। এবার হচ্ছে কোনটা কোন প্রকারের সর্বনাম, এটা আমাদের মেইন জানার বিষয়। ঠিক আছে, তো প্রথম যেটা সর্বনাম, এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। প্রথম যে সর্বনাম পদটা রয়েছে, এই সর্বনাম পদটাকে আমরা বলবো কি, প্রথম সর্বনাম পদের যে ভাগ, এই ভাগটাকে আমরা বলতে পারি ব্যক্তিবাচক সর্বনাম। কনসেপ্ট ক্লিয়ার? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক সর্বনামটা কাকে বলে আমরা একটু দেখি। যে সর্বনামের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। ঠিক আছে, যে সর্বনামের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তাকে ব্যক্তিবাচক বলি, মানে ব্যক্তি বোঝাই। ঠিক আছে, যেমন আগে বললাম না, অমিত ভালো ছেলে, সে রোজ স্কুলে, অমিতের পরিবর্তে সে বুঝালাম, কিন্তু সে যে শব্দ, এই শব্দ দিয়ে আমরা অমিত অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝাই। ঠিক আছে, তো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বলি। ক্লিয়ার? যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, আমরা ইত্যাদি। ঠিক আছে, আর অনেকগুলো আছে, যেমন তুই, তুমি, তোরা, তোমার, তোকে, তোদের, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনাদের, সে, তার, তাহার, তাকে, তিনি, তারা, তাহার, তাদের ইত্যাদি। তিনি, আপনি, এগুলা সম্মানীয় ব্যক্তির পরিবর্তে বসে। ঠিক আছে না, তিনি, আপনি, এইগুলা কি সম্মানীয় ব্যক্তির পরিবর্তে বসছে। তুই, তোর, তোকে ইত্যাদি সর্বনামগুলো তুচ্ছ বা কোনো অন্তরঙ্গ বন্ধুর বা অন্তরঙ্গ ব্যক্তির বিপরীতে বসে, সেটা আমরা জানি। আর অন্তরঙ্গ বন্ধু থাকলে আমরা তুই তুকার করে কথা বলি, এবং সম্মানিত ব্যক্তি থাকলে তুমি বা আপনি বলে কথা বলি। ঠিক আছে, তব, মম, মর, মদের, এইগুলা সর্বনাম কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই যতগুলো শব্দ আমরা এখানে দেখলাম, আমি আবার ডিসকাস করছি, এই যতগুলো শব্দ এখানে দেখুন, আমি দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, মানে আমাকে বোঝানো হয়েছে। আমরা দিয়েও কিন্তু ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আমাকে দিয়েও কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, মানে আমাকে বোঝানো হচ্ছে। আমাদের মানে আমরা সবাই, মানে আমরা এক একজন ব্যক্তি। মরা মানে কি, আমরা, একই কথা। বা তুই, তুমি, মানে আপনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যতগুলো শব্দ, এই শব্দগুলো দিয়ে কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হবে তাকে আমরা সহজ ভাষায় বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে ভাই, তারপর দেখে নেওয়া যাক। যেমন দেখুন, আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি, এখানে যদি বলে আমরা বাড়ি যাচ্ছি, এটা কোন ধরনের সর্বনাম? পরীক্ষা প্রশ্ন এই ধরনের আসবে। আমরা বাড়ি যাচ্ছি, এই বাক্যটিতে কী ধরনের সর্বনাম পদ ব্যবহার হয়েছে? ও চারটা অপশন দিয়ে দেবে, আপনাকে বাঁচতে হবে কোনটা। ঠিক আছে, কনসেপ্ট। তো আমরা শব্দ দিয়ে, আমরা দিয়ে কি, আমরা বলতে কি, আমরা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো আমরা কারা? আমরা হচ্ছে এক একজন ব্যক্তি, তো ব্যক্তিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আমি গেলে তোমার সঙ্গে দেখা হবে, তো আমি একজন ব্যক্তি, তোমার বলতে এটাও একটা সর্বনাম। তো এই দুটাই কি এক একটা ব্যক্তিবাচক সর্বনাম। সে বইটার কথা জানে, এখানে সে বলতে কোনো একজন ব্যক্তির কথা বোঝানো হয়েছে, সুতরাং এটা ব্যক্তিবাচক সর্বনাম। তিনি সজ্জন ব্যক্তি, তিনি মানে গুরুজন আদেশ করে বোঝানো হয়েছে, তিনি সজ্জন ব্যক্তি, এই তিনি হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। ক্লিয়ার? ব্যক্তিবাচক সর্বনাম ক্লিয়ার হয়েছে। এবার দেখি নির্দেশক সর্বনাম। নির্দেশ, যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। ঠিক আছে, আগে বলেছিলাম যে সর্বনামটা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করছে, ডাইরেক্ট সরাসরি কোনো ব্যক্তিকে বোঝায়, তাকে আমরা বোঝাচ্ছি ব্যক্তিবাচক সর্বনাম। আর যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, ডাইরেক্ট ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে না, ঠিক আছে, এই শব্দগুলোকে বা এই সর্বনামগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। যেমন কিভাবে, এরা, ইহা, ইহারা, এই, ইনি, এটা, এগুলি। ঠিক আছে, সামীপ্য বাচক সর্বনাম, এই যে এরা, ইহা, ইহারা,
ইনি ইনি এটা এগুলি এগুলি হচ্ছে সামীপ্যবাচক নির্দেশক। সামীপ্য মানে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। সামীপ্যবাচক হচ্ছে কি কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। তো সামীপ্যবাচক নির্দেশক, নির্দেশক মানে কি কোনো নির্দেশ বোঝাচ্ছে, ঠিক আছে। ধরে নিন আমরা যখন উদাহরণ দেখব তখন দেখব ও, ওরা, উহা, উহার, ওই, উনি, উহারা, ওকে, এটা, ওগুলি, এগুলো দূরত্ব বোঝাচ্ছে। যেমন এই কলমটি আনো, এই কলমটি আনো, এই মানে কাছের, ঠিক আছে। আমি তার নির্দেশ দিচ্ছি যে এই কলমটি আনো, ঠিক আছে। এই যে শব্দটা, এই শব্দটা কী বাচক সর্বনাম? এটা হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম। কারণ এই শব্দ দিয়ে আমি এই কলম যে বস্তু রয়েছে, এই কলম বস্তুটাকে ইঙ্গিত করছি যে তুমি ওই কলমটা আনো, ঠিক আছে। এটা হচ্ছে সামীপ্যবাচক নির্দেশক। আর যদি বলি ওই কলমটা আনো, ওই ওই বলতে দূরের জিনিসকে বোঝায়, ওই কলমটা নিয়ে আসো। তো ওই বলতে আমরা দূরের জিনিসটাকে বোঝাই। তো দূরের জিনিসটাকে বোঝালে নির্দেশক হবে, কিন্তু নির্দেশকের দুইটা ভাগ। একটা হচ্ছে এটা দূরত্ববাচক নির্দেশক বোঝাবে, আর এটা হচ্ছে কাছের বাচক অর্থাৎ কি সামীপ্যবাচক, ঠিক আছে ভাই। এরা আজই এখানে এসছে, এই যে এরা, এরা বলতে ওই যে ব্যক্তিগুলাকে কিন্তু নির্দেশ করছে। এরা মানে ওই ব্যক্তিগুলোকে নির্দেশ করে, পার্টিকুলার ব্যক্তিকে নির্দেশ করেনি, ওই ব্যক্তিগুলোকে নির্দেশ করছে যে এরা, এরা মানে ব্যক্তিকে নির্দেশ করছে। তো এরা হবে এখানে নির্দেশক সর্বনাম। এটা আমার কলম, এটা আমার কলম, মানে এই কলমটা আমার, এই কথা বলতে চাইছি, কিন্তু এটা যে শব্দটা ইউজ করছি অর্থাৎ এই কলমটা আমার, এইভাবে বলতে পারি। তো এই বা এটা এগুলো হচ্ছে কি আমাদের নির্দেশক সর্বনাম। উনি আগামীকাল চলে যাবেন, ঠিক আছে। উনি আগামীকাল চলে যাবেন, এখানে উনিটা হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম। এই দেখুন এটা হচ্ছে কি আমাদের সামীপ্যবাচক সর্বনাম। এই দেখুন দূরত্ববাচক, উনি মানে দূরের একজনকে নির্দেশ করছে, ঠিক আছে। ওটা, ওটা এখানে নিয়ে আসো, ওটা মানে অনেক দূরের বস্তুটা, অর্থাৎ দূরত্ববাচক নির্দেশক যেটাকে বলা হয়, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই ছিল নির্দেশকবাচক। এবার হচ্ছে অনির্দেশক। নির্দেশক দেখলাম, এবার আমরা দেখে নিই অনির্দেশক সর্বনাম জিনিসটা আসলে কি। যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে অনির্দেশক সর্বনাম বলে থাকি। যে সর্বনামটা কোনো একটা অনির্দিষ্ট ব্যক্তিতে, নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না। আগে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছিল, যেমন কীভাবে ওই কলমটা আনো, যেমন কলমটা নির্দিষ্ট ছিল, ডেফিনিট কলম ছিল। উনি আগামীকাল আসবেন, উনি হচ্ছে ডেফিনিট পারসন, উনি হচ্ছে ডেফিনিট পারসন, নির্দিষ্ট ওই ব্যক্তিটাই আসবে। বা ওই আমার কলম, অর্থাৎ এই কলমটা আমার, একটা নির্দিষ্ট কলম আমার রয়েছে, দ্যাট ইজ কল নির্দেশক। আর অনির্দিষ্ট মানে কি ইনডিফিনিট। যেমন কীভাবে কেহ হয়তো বা আসবে, কেহ হয়তো বা আসবে, কে আসবে আমি জানি কি কে আসবে, কিন্তু আমি জানি না, কিন্তু বললাম কেহ হয়তো বা আসবে, ঠিক আছে। কেহ হয়তো বা আসবে, ঠিক আছে। যে কেহ, কেউ, যে কেউ, আর কেউ, কেউ কেউ, কিছু, কিছু কিছু, কোনো কিছু, যা কিছু, যে কোনো, অমুক ইত্যাদি, এগুলো হচ্ছে কি অনির্দেশক শব্দ। বুঝতে পারবেন, শব্দ দেখলে কিন্তু বুঝতে পারবেন, একটু ভালো করে বলতে করুন। আপনারা যদি বলি, আপনারা যদি বলুন, আপনি যদি আমাকে বলুন স্যার আমার ঘরে আজ আত্মীয় আসবে মনে হয়, আমি যদি বলি কে আসবে, আপনি যদি জানেন তাহলে আপনি বলবেন আমার ঘরে আজ আমার মামা আসবেন, মাসি আসবেন, মানে আপনি ডেফিনিট বলে দিচ্ছেন যে আমার মামা কিংবা মাসি আসছেন, ওই মামাটা আসবে, ওই মাসিটা আসবে, এই মামাটা আসবে, এই মাসিটা আমার ঘরে আজকে আসবে। এই যে আমি বললাম, এটা নির্দিষ্ট মামা বা মাসিকে উদ্দেশ্য করলাম, এটা হচ্ছে নির্দেশক। আর যদি আপনি যদি নাই বা জানেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার ঘরে আজকে কেউ আসবে, আপনি যদি বলুন স্যার কেউ না কেউ তো নিশ্চয়ই আজ আমার ঘরে আসবে, মনে হয় কেউ না কেউ হয়তো আসবে। তো কেউ না কেউ আসবে, ওই যে কেউ যেটা শব্দ আপনি কিন্তু জানেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে কেউ একজন আসবে, ঠিক আছে। হয়তো কোথাও চুরি হয়ে গেল, অ্যাজ ফর এক্সাম্পল কোথাও চুরি হয়ে গেল, একটা জিনিস বুঝবেন, হয়তো কোথাও চুরি হয়ে গেল, ঠিক আছে, চুরি হয়ে গেল। চুরি হওয়ার পর যদি চোরটা পাকড়ানো হয়ে যায়, অর্থাৎ চোর যদি ধরা পড়ে, তাহলে আমরা বলতে পারবো যে ওই ব্যক্তিটা চুরি করেছে, এটা হচ্ছে কি তার নির্দেশক সর্বনাম ওইটা। আর যদি চোরটা ধরা পড়ে না, তার মানে কি চুরি তো হয়েছে, তার মানে কি, তার মানে কেউ না কেউ চুরি করেছে, কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে। যদি কিছু চুরি হয়ে থাকে তাহলে কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে, বা কেউ না কেউ চুরি করছে, কিন্তু নির্দিষ্টভাবে আমরা জানি না যে কে করেছে কাজটা। এটা হচ্ছে কি অনির্দেশক সর্বনাম। এই সকল শব্দগুলো আমাদের অনির্দেশক সর্বনামে পড়ছে। ক্লিয়ার ভাই? এবার দেখি বাক্য প্রয়োগ। কেউ উত্তর দিল না, এই যে দেখুন প্রশ্ন করলাম কিন্তু কেউ উত্তর দিল না, এই যে কেউ, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তো আমি কেউ কোনো কিছু বললাম না। আমি যদি বলতাম যে আপনি উত্তর দিলেন না কেন, আপনি হচ্ছেন কি ডেফিনিট, এখানে ইনডিফিনিট আমি বললাম, কেউ উত্তর দিল না মানে আমি সার্বজনীনভাবে ছেড়ে দিলাম। কিছু কথা তোকে বলেছিলাম, কিছু কথা,
কি কথা আমার মনে নেই, পার্টিকুলার কিছু কথা বলেছিলাম, কোনো কিছু এই ধরনের কোনো কিছু। এই দেখুন কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন। কোনো কিছু মানে কি পেতে গেলে, পার্টিকুলার কোনো কিছু নাই, কিন্তু কোনো কিছু পেতে গেলে বলেছে, মানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নাই যে ওই জিনিসটা পেতে গেলে ওই জিনিসটা করতে হবে, এই ধরনের কোনো কিছু দেওয়া নাই, ডাইরেক্ট দেওয়া আছে কোনো কিছু পেতে গেলে। এবার দেখুন যে কেউ বলবে যে আমার এটা ভুল, যে কেউ বলতে পারে, এই যে আগে বলেছিলাম। আবার দেখি আমরা কেহ বলুন, যে কেহ বলুন, কেউ বলুন, যে কেউ, আর কেউ, কেউ, কিছু, কোনো কিছু, যা কিছু, যে কোনো, অমুক, এই শব্দগুলো হচ্ছে কি আমাদের অনির্দেশক সর্বনাম পদ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ভালো করে লক্ষ্য রাখুন। তারপর দেখি প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম মানে ভেরি ইজি, আপনারা নিজে বুঝতে পারছেন কেন, কারণ যে শব্দ দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। ভেরি সিম্পল। যেমন কে, যদি বলি কে, যেমন কে দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কে, কি, কারা, কাহাকে, কোনটি, কিসের, কে, কি, কোনগুলি ইত্যাদি, এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করা বোঝাই। সুতরাং এগুলি হচ্ছে কি আমাদের প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, এগুলি ভেরি ইজি, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন আমরা বাক্য প্রয়োগ দেখে নেই, কে এ কাজ করেছে, মানে কাজটা কে করেছে, এখানে কে, এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। আপনারা কি খেলেন, এই কি শব্দ দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে, সুতরাং কি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। আপনার কি শরীর ভালো নেই, এখানে কি দিয়ে আমাদের প্রশ্নবাচক বোঝাচ্ছে, সুতরাং দ্যাট ইজ কল্ড প্রশ্নবাচক সর্বনাম। কাকে খুঁজছিস, এখানে কাকে শব্দটা প্রশ্ন বোঝাচ্ছে, কাকে শব্দের দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে, সুতরাং কাকেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে ভাই, ভেরি ইজি। এবার প্রশ্নবাচক সর্বনাম ছেলেদের মধ্যে কে কে শ্রেণীকক্ষে উপস্থিত ছিল, আচ্ছা এটা হয়ে গেল। তারপর দেখি, এবার দেখুন আত্মবাচক সর্বনাম। আত্মবাচক যে সর্বনামের মধ্যে নিজস্ব ভাবটি প্রবল থাকে, অর্থাৎ যে সর্বনামে কারো সাহায্য না নেওয়ার ভাবটি বিশেষ জোরের সঙ্গে বোঝানো হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। মানে যে কাজটা আমি নিজে করতে পারি, আমি স্বয়ং মানে বুঝতে পারছেন তো, আত্ম মানে আমি নিজে, সেলফ। আত্ম মানে কি সেলফ, মানে স্বয়ং আমি নিজে করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট আমাকে বোঝাচ্ছে। এই আমাকে যে বোঝায়, আমাকে বোঝানোর জন্য যে শব্দটা আমরা ইউজ করতে পারি, এই শব্দটা হচ্ছে কি, অর্থাৎ নিজেরই আইডেন্টিফাই করার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। ফর এক্সাম্পল, যেমন নিজে, আমি নিজে কাজ করতে পারি, দ্যাট ইজ কল্ড আত্মবাচক। যেমন নিজেই কাজটা করে নেব, স্বয়ং কাজটা করে নেব। ঠিক আছে, আপনি কাজটা হয়ে যাবে, মানে অটোমেটিক আমি কাজটা করবই, আপন কাজটা করবে, আপনারে, নিজেকে, নিজেরে ইত্যাদি। ঠিক আছে, তো এখানে আপনারা মনে হতে পারে যে আপনি বলতে অন্য কাউকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু অন্য কাউকে বোঝানো হয়েছে। এখানে প্রশ্ন বারমতে দেখুন, যে সর্বনামের মধ্যে নিজস্ব ভাবটির প্রবল থাকে, মানে আমার নিজের যেটা ভাব সেটা একদম সাংঘাতিক থাকবে, আমি নিজে সবগুলা করতে পারি, এই ধরনের ক্ষমতা আমার যখন থাকবে তখন সেটা হবে আমাদের আত্মবাচক সর্বনাম। যদি আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার এইগুলা একটু কেটে দিন, এবার ঠিক আছে তো, এবার ঠিক আছে। এবার দেখুন এগুলো আত্মবাচক সর্বনাম। ক্লিয়ার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ক্লিয়ার, যেমন দেখুন বিমলবাবু স্বয়ং বিষয়টা বুঝেছেন, এখানে স্বয়ং এটা কি একটা আত্মবাচক সর্বনাম, কারণ স্বয়ং শব্দ দ্বারা আমার নিজেকে বোঝানো হচ্ছে। আমি নিজে সে কথা সকলকে জানিয়েছি, মানে কি হচ্ছে, আমি নিজে সকলকে সকলকে জানিয়েছি, মানে আমি নিজে জানিয়েছি, মানে আমি নিজে কাজটা করেছি। সুতরাং নিজে মানে কি আত্মবাচক, নিজে মানে সেলফ মানে আত্ম মানে আত্মবাচক। ক্লিয়ার, দেখুন আপনারে বড় বলে বড় সেই নয়, দেখুন আপনারা যে বলেছিলাম কেটেছিলাম, কিন্তু কেন কেটেছিলাম এবার আপনারা বুঝবেন। আপনারে বড় বলে বড় সেই নয় মানে কি, মানে আমি নিজের উপর নিজে জোর দিচ্ছি যে আমি নিজে যদি আমি নিজেকে বড় বলি তাহলে কিন্তু আমি বড় নই। ঠিক আছে, এখানে আপনারে বলতে এখানে অন্য কাউকে বোঝানো হচ্ছে না, আমি নিজেকে বলছি যে আপনারে বড় বলে বড় সেই নয়, অর্থাৎ নিজেরে যদি আমি নিজে বড় বলি তাহলে আমি কি বড় হব না, অন্য কেউ যদি আমাকে বড় বলে তাহলে আমি বড় হব। সুতরাং এখানে এই অর্থে আপনারা ঠিক আত্মবাচক সর্বনাম। রাজা আপনি চললেন শিকারে, এই যে আপনি, এখানে আপনি দেখুন, এখানে আপনি আমি কেটেছিলাম, কিন্তু কেটেছিলাম বোঝানোর জন্য। এবার দেখুন আপনারা ক্লিয়ার হবেন, আপনি কিন্তু থাকবে, কাটবে না। কেন থাকবে, দেখুন রাজা আপনি চললেন শিকারে, তার মানে কি রাজা নিজে শিকারে গেলেন, এই কথাটা বোঝাচ্ছে। আপনি বলতে এখানে আপনাকে নয়, অন্য কাউকে নয়, নিজেকে বোঝানো হচ্ছে। রাজা আপনি চললেন শিকারে, অর্থাৎ রাজা নিজে শিকারে চললেন। এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাক্যটা একটু ভালো করে বুঝবেন।
ক্লান্ত পথিক আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করলো। এই ক্লান্ত একজন পথিক ছিল, সে কী করলো, অনেক দূর কষ্ট করতে করতে গেল, তারপর সে একটা আশ্রয় পেল। আশ্রয় পাওয়ার পর সে কী করলো, তার নিজেকে সে ধন্য মনে করলো। এখানে নিজেকে হচ্ছে কি আমার আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখুন সমষ্টিবাচক বা সাকল্যবাচক। সমষ্টিবাচকের আরেকটা নাম আমরা বলতে পারি সাকল্যবাচক সর্বনাম। ঠিক আছে, আপনারা বলবেন স্যার কতগুলো ভাগ? অনেকগুলো ভাগ আছে, সাথে থাকুন, আমরা দেখি কতগুলো ভাগ। এবার বলবো না, বললে আপনাদের ইন্টারেস্টটা কমে যাবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কতটা ভাগ হতে পারে। সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম। ঠিক আছে ভাই, যে সর্বনাম, আচ্ছা সমষ্টি মানে কি? হোয়াট ইজ সমষ্টি? সমষ্টি মানে বুঝতে পারছেন প্লাস। প্লাস প্লাস মানে কোনো কিছু একসঙ্গে মিলিত হয়, অর্থাৎ সবাই একসঙ্গে যখন মিলিত হবো তখন না সমষ্টি হবো, সবাই একসঙ্গে। তো এই সমষ্টিবাচকের আরেকটা নাম কিন্তু সাকল্যবাচক, সেটা মাথায় রাখবেন। সমষ্টি, যে সর্বনাম সমষ্টিবাচক ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে সমষ্টিবাচক বলা হয়। যেমন সব। সব বলতে আমরা কি বুঝি? যে আমরা সবাই মিলে কাজ করব, সবাই মানে সব কিছু। সকল, উভয়, সবাই, সর্ব, সকলেই, সবার, সবাই, সব কিছু, সবে, এই শব্দগুলো হচ্ছে আমাদের কি সমষ্টিবাচক শব্দ বা সাকল্যবাচক শব্দ। গতিকে এইগুলাকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে এক একটা সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম। এবার আমরা উদাহরণ দেখি কয়েকটা। উভয় পক্ষে বিষয়টা মেনে নিল। উভয় পক্ষ মানে কি? সবাই। দুই পক্ষ ছিল হয়তো বা, দুই পক্ষ বিষয়টা মেনেছিল, অর্থাৎ সমষ্টিবাচক হচ্ছে। এই উভয়টা হচ্ছে আমাদের সাকল্যবাচক সর্বনাম বা সমষ্টিবাচক সর্বনাম। সবাই কাল আমাদের বাড়ি এসেছিল, এই যে সবাই এসেছিল, সবাই মানে সব বোঝাচ্ছে, সুতরাং এটা সাকল্যবাচক। সকলের তরে সকলে, অর্থাৎ সকলে মিলেমিশে আমরা কাজ করব। সকলের তলে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ এখানে সবাই মিলে, সকল যেটা শব্দ, সকল বলতে আমাকে কিন্তু একলা বোঝাচ্ছে না, আমাকে একা বোঝাচ্ছে না, আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে বোঝাচ্ছি, সুতরাং এটা হবে কি আমাদের সমষ্টিবাচক সর্বনাম। সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, অর্থাৎ এখানে সবে রয়েছে, এই সবে মিলে কাজ করব, এই সবে হচ্ছে কি আমাদের এখানে সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম। ক্লিয়ার? এবার দেখুন সংযোগবাচক বা সম্বন্ধবাচক। যে সর্বনাম পদের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তির বা বস্তুর মধ্যে সংযোগ বোঝানো হয় তাকে সংযোগবাচক সর্বনাম বলে। মানে যে শব্দ বা যে সর্বনাম পদের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে কানেক্টেড বোঝাবে, সংযোগ বোঝাবে, তাকে আমরা সংযোগবাচক বা সম্বন্ধবাচক বোঝাবো। যেমন দেখুন, এমন কেউ নাই যিনি সুখী হতে চান না। এখানে বাক্যগুলো দেখুন, এমন কেউ নাই একটা বাক্য, সুখী হতে চান না আরেকটা বাক্য। এখানে যিনি শব্দটা দিয়ে কি করেছে? এই দুটা বাক্যকে কানেক্ট করেছে। সুতরাং এই যিনি শব্দটা দিয়ে যেহেতু দুটা বাক্যকে কানেক্ট করেছে, তাই এই ক্ষেত্রে এই যিনিটা হচ্ছে আমাদের সংযোগবাচক বা সম্বন্ধবাচক সর্বনাম। এই সেই লোক একটা বাক্য, তুমি খুঁজছো আরেকটা বাক্য। এখানে দেখুন এই যাকে শব্দ দিয়ে, এই যাকে নামক শব্দ দিয়ে আমরা এই দুটা বাক্যকে একসঙ্গে কানেক্ট করেছি। এই সেই লোক যাকে তুমি খুঁজছো, তো এই সেই লোক একটা বাক্য, তুমি খুঁজছো আরেকটা বাক্য। যাকে শব্দ দিয়ে এই দুটো বাক্যকে আমরা কানেক্ট করেছি। তো যে শব্দ দিয়ে আমরা দুই বাক্য, ঠিক আছে, বা দুই ব্যক্তি, দুই বস্তু বা দুই বাক্যকে আমরা কি করতে পারি? কানেক্ট করতে পারি, তাকে আমরা কি বলবো? সংযোগবাচক বা সম্বন্ধবাচক সর্বনাম। এবার দেখুন সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম। সাপেক্ষ সর্বনামের আরেকটা নাম হচ্ছে নিত্য সম্বন্ধী সর্বনাম। তো সাপেক্ষিক সর্বনাম মানে কি? একটা জিনিস খুব, এটা আপনারা জটিল বাক্য, বাংলায় যে জটিল বাক্য রয়েছে, তো জটিল বাক্য যখন আপনারা করবেন, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো জটিল বাক্যের সময় দেখবেন কিছু কিছু জটিল বাক্য করতে সময় কিছু রিলেটিভ ওয়ার্ড থাকে। যেমন যে সে, যা তা, যাহা তাহা, যিনি তিনি, যার তার, যাহারা তাহারা, যখন তখন, যে সে, এই শব্দগুলো কিন্তু ব্যবহার হয়। যেমন যখন আমরা কি হলো, এটা বাক্য কী হলো, একটা বাক্য কী হলো বলুন না, একটা বাক্য হলো যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি পড়া শুরু হলো, যখন তখন রয়েছে। ঠিক আছে, যাহারা পরিশ্রম করে তাহারাই জীবনে ফল লাভ করে, যাহারা তাহারা রয়েছে। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কানেক্টেড ওয়ার্ড, দুইটা শব্দ সবসময় থাকবে। ঠিক আছে, এই ধরনের মানে রিলেটিভ ওয়ার্ড, একটার সঙ্গে আরেকটা কানেক্টিভিটি থাকবেই। তো এই ধরনের শব্দ যখন থাকবে, এই শব্দগুলো হচ্ছে কি আমাদের, এই সর্বনামগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। উদাহরণ সঙ্গে দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন।
দেখুন যাহা 52 তাহা 53, এখানে যাহা তাহা রয়েছে। যে অল্পে সন্তুষ্ট সে আনন্দ থাকে, এখানে যে সে রয়েছে। এই যে সে দুটা কিন্তু সাপেক্ষ সর্বনাম। যার ব্যবহার ভালো তার সব ভালো, এখানে যার তার রয়েছে। জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, এখানে যিনি তিনি রয়েছে। এই শব্দগুলো হচ্ছে এই যে কানেক্টেড, এখানে দেখুন যাহা তাহা, যে সে, যার তার, যিনি তিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে। এবার অনাদিবাচক সর্বনাম, যেটা পরীক্ষায় আজকে পর্যন্ত আমি দেখিনি যে পরীক্ষায় এসেছে সেটার পরীক্ষায়, তবু আছে একবার আপনারা একটু দেখে নিন। বাকিগুলো কিন্তু আসে, এই 8 প্রকার থেকে আসে, একটা না একটা কোনো না কোনো আসে প্রত্যেক পরীক্ষায়, কিন্তু অনাদিবাচক আসেনি, তবু একবার দেখে নিন। অন্য, অপর, অমুক প্রভৃতি কয়েকটি অনাদিবাচক সর্বনাম বলে, যেমন অন্য একজনকে বোঝাতে। ঠিক আছে, অন্য, অপর বা অমুক এই 3টা শব্দ একটু মাথায় রাখুন। অন্য, অপর বা অমুক এই কয়েকটা শব্দ যদি থাকে তাহলে সেটা আপনারা অনাদিবাচক সর্বনাম হিসাবে ধরে নেবেন। কাজটির ব্যাপারে অন্য কাউকে বলে দেখাতে পারবেন, এখানে অন্য রয়েছে। তিনি ছাড়া অপর কোনো ব্যক্তি আসেননি, এখানে অপর রয়েছে। ঠিক আছে। অমুক কাজটি করে দেবে ভেবে বসলে চলবে না, এখানে অমুক শব্দটা হচ্ছে অনাদিবাচক সর্বনাম। ঠিক আছে, আপনার পরীক্ষা এভাবে হাইলাইট করে দেওয়া থাকবে, আপনারা ভাববেন না যে স্যার এখানে তো তিনি আছে এবং অপর আছে, যদি এই বেকও দেওয়া থাকে তাকে আমরা কি করব। তো আপনার আন্ডারলাইন করা দেওয়া থাকবে, হয়তো তিনির নিচে আন্ডারলাইন থাকবে, নতুবা অপরের নিচে আন্ডারলাইন থাকবে। তো যে কোনো একটা আমাদেরকে আন্ডারলাইন থাকবে। যদি তিনি থাকে তাহলে তিনি বলতে ব্যক্তি বোঝাচ্ছে, মানে ব্যক্তিবাচক সর্বনাম। আর অপর বোঝালে সেটা কি হবে, অনাদিবাচক সর্বনাম। পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম। অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় বা পারস্পরিক সম্বন্ধ বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম বলে। ঠিক আছে, অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় আমি কাজ যখন করব তখন সেটা ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম পদ বলে। এটা এমন ইম্পর্টেন্ট তেমন নয়, সেটা জানতে হবে না, সেটা লাগবে না আপনাদের। যৌগিক সর্বনামও তেমন আছে, একবার দেখে নিই একবার জাস্ট। যেমন যে কেউ, যে কেনু, সব কিছু, এগুলা কিন্তু এক একটা সর্বনাম পদ। যে সর্বনাম পদ একাধিক সর্বনাম পদ দিয়ে গঠিত, যেমন যে কেউ একসঙ্গে গঠিত, যে কেউ কাজটা করতে পারে, একাধিক। যৌগিক মানে দুটা মিলে কিন্তু একটা হয়েছে, যে কোনো দুটা মিলে একটা হয়েছে, সব কিছু দুটা মিলে একটা হয়েছে, এগুলো হচ্ছে যৌগিক সর্বনাম। আচ্ছা, এবার দেখুন দুটা প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, এই দুটা প্রশ্নের আনসার কি হবে। তো এই দুটার প্রশ্নের আনসার কিন্তু আমি দিচ্ছি না ভাই, এই দুটা প্রশ্নের আনসার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাবেন কারেক্ট আনসার কি হতে পারে। ঠিক আছে, আপনারা এটা ভাবুন। আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, এখানে স্বয়ং এই শব্দটা এটা কি জাতীয় সর্বনাম? আত্মবাচক, সমষ্টিবাচক, সংযোগবাচক নাকি নির্দেশক সর্বনাম? 1 নম্বরের আনসার কি আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, নতুবা আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন। ঠিক আছে। 2 নম্বর, যিনি বিদ্বান তিনি সর্বত্র পূজিত হন। যিনি বিদ্বান তিনি সর্বত্র পূজিত হন, এখানে যিনি তিনি রয়েছে। এই যিনি তিনি, এই যে যিনি তিনি, এটা কি ধরনের বিশেষণ, কি ধরনের সর্বনাম, বারবার বিশেষণ বলছি। তো নির্দেশক সর্বনাম, ব্যক্তিবাচক, আত্মবাচক নাকি সাপেক্ষ সর্বনাম? তো 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে আপনারা একটু আমাদের জানাবেন। ঠিক আছে, তো সেই সঙ্গে আমরা আজকের ক্লাস থেকে, এই সর্বনাম পদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তারপরেও যদি সর্বনাম পদের ভাগগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো সমস্যা থাকে, তো আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা অবশ্যই দেখে নেব আপনাদের কোথায় কী সমস্যা রয়েছে। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়, যদিও থাকে তবুও আপনারা পরবর্তী সময় জানাবেন। তো পরবর্তী অন্য একটা এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন ভাই, প্রথম প্রশ্ন কি হতে পারে? বাংলা ব্যাকরণ আজকে আমাদের প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখুন, সন্ধি বিচ্ছেদ এমন একটা টপিক, সন্ধি বিচ্ছেদ থেকে এমন কোনো সিটেট এক্সাম নেই। ঠিক আছে, এমন কোনো সিটেট এক্সাম নেই, বা রেয়ারলি যদি আপনি দেখেন তাহলে 1-2টা পেপার হয়তো দেখতে পাবেন। তাছাড়া আমরা প্রিভিয়াস 12 বছরের কোয়েশ্চন পেপার আমাদের হাতে রয়েছে। তো এই কোয়েশ্চন পেপার যদি আপনাদের লাগে তো অবশ্যই আপনারা বলবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে ভাই, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা পেয়ে যাবেন। তো এই 12 বছরের কোয়েশ্চন পেপার থেকে আমি যেটা অ্যানালাইজ করে দেখেছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চনের লাইভ, যে এমন কোনো সিটেট এক্সাম নেই, 1টি বা 2টি পেপারে হয়তো বা আসেনি, কিন্তু প্রত্যেকটা পেপারে
সন্ধি বিচ্ছেদ থেকে 1 মার্ক কিংবা 2 মার্ক আপনাদের কিন্তু আসে। সুতরাং সন্ধি বিচ্ছেদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখুন। তো মৃত্যুঞ্জয় শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বলুন তো, কারেক্ট অ্যান্সার কি হয়? কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কি হয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে মৃত্যুম যুগ জয়। এটা কারেক্ট অ্যান্সার কী হবে ভাই? মৃত্যুম যুগ জয়। ঠিক আছে। আর রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই, রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয়? এখানে অথচ দেখতে পাচ্ছেন, অথচ নিচে একটা ছোট আন্ডারলাইন করে দেওয়া আছে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। এই অথচ যে শব্দটা, এই শব্দটা কোন ধরনের অব্যয় পদ সেটা আমাদের বলতে হবে। সমুচ্চয়ী, অনন্যয়ী, সমুচ্চয়ী না সমুচ্চয়ী বিয়োজক না সমুচ্চয়ী সংযোজক। তো অব্যয় পদের প্রকারভেদ কি সেই নিয়ে আপনারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখে নেবেন, অব্যয় পদের ক্লাস। তো এখানে আমরা সম্পূর্ণ ডিসকাস করছি। তো আজকের কারেক্ট আনসার এটা হচ্ছে কি সমুচ্চয়ী সংযোজক, কারণ এটা দুটা বাক্যকে সংযোজন করেছে, অথচ তারা দুটা বাক্যকে কি করেছে? সংযুক্ত করেছে। সুতরাং এটা কি সমুচ্চয়ী সংযোজক। নেক্সট, সাপের হাসি বেদে চিনে, রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন। এখানে দেখুন বেদে, বেদে কি? আমরা কারক বিভক্তি নিয়ে কনসেপ্টের একটা ক্লাস প্রোভাইড করেছিলাম, যেখানে প্রায় 60,000 ভিউ আমাদের এই ভিডিওতে রয়েছে এই পর্যন্ত। তো আপনারা যদি এই ক্লাসটা দেখে নিতে পারেন, তো চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আপনাদের যে কারক বিভক্তি সম্বন্ধে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আপনার আসে, আপনি 100% সেটা কারেক্ট করতে পারবেন, কোনো ভুল হবে না। পুরো কনসেপ্ট ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কারক থেকে প্রশ্ন আসবেই আসবে। সুতরাং আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা খুব ভালো করে দেখে নেবেন। তো কী হবে এটার কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। সাপের হাসি বেদে চিনে, এই যে বেদে শব্দটা বা পদটা, এই শব্দটার কারক কি? কোনো ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে অথবা কার, কে অথবা কার দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাই, এই উত্তরটা হয় কি আমাদের কর্তৃক কারক বা কর্তা কারক, যে কোনো একটা। এখানে দেখুন সাপের হাসি কে চেনে, যদি আমি প্রশ্ন করি যে সাপের হাসি কে চেনে, তো কারেক্ট আনসার কী হবে? সাপের হাসি বেদে চিনে। অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করে আমি আনসার পেয়েছি বেদেটা, সুতরাং এটা আমার কোন ধরনের কারক হবে? কর্তৃকারক। ঠিক আছে, সম্পূর্ণ কনসেপ্টের ক্লাস আপনারা দেখতে পাবেন। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ নির্ণয় করুন। এই ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে? বর্ধমান, বর্ধিষ্ণু, বৃদ্ধিপ্রাপ্ত না বৃদ্ধি। দেখুন বিপরীত শব্দের কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই আপনাদের বলতে হবে না ভাই, সেটা আপনারা কমেন্ট করুন। সেটা যে আমি আপনাদের বলে দেবো সেটা কীরকম কথা ভাই? বিপরীত শব্দ দেখুন কত ইজিলি আমরা 1 মার্ক পেয়ে যাই সিটেট পরীক্ষায়। বিপরীত শব্দ থেকে 1 মার্ক আসে, এর থেকে সহজ আর কী হতে পারে ভাই? আপনারা শুধু কনফিউশনে থাকেন, কেন কনফিউশন থাকবেন বলুন তো? তো ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে? কোয়েশ্চেন নাম্বার 4। এটা কারেক্ট আনসার কী হবে ভাই? এটা কারেক্ট আনসার হবে বর্ধিষ্ণু। এটা কারেক্ট আনসার কী হবে? বর্ধিষ্ণু ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ যদি আমরা সমাস নির্ণয় করি তাহলে কি হবে? প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ সমাস কি হবে? প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ, অক্ষের সম্মুখে অব্যয়ভাব, অক্ষের সম্মুখে তৎপুরুষ না প্রত্যেক অক্ষী অব্যয়ভাব। তো এটা কারেক্ট আনসার হবে অক্ষের সম্মুখে অব্যয়ভাব সমাস হবে কারেক্ট আনসার। তো সমাস নিয়েও আমরা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি, প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আছে আপনারা দেখতে পাবেন। একটা কবিতার মধ্য দিয়ে আমি আপনাদেরকে মাত্র 6টা লাইনের কবিতা রয়েছে, এই 6 লাইনের কবিতার মধ্য দিয়ে আমি 6টি সমাস আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? শশাঙ্ক শব্দের সমাস কি হবে?
শশাঙ্ক শব্দের সমাস কী হবে? অঙ্কের শশ যার, শশের অঙ্ক, অঙ্কের শশ, না শশ অঙ্কের যার? এটা কারেক্ট আনসার হবে অপশন নম্বর ক, অঙ্কের শশ যার। ঠিক আছে। আর তার মুহূর্তে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের সহজ গুরুর তরফ থেকে আপনার জন্য একটা পেইড কোর্স লঞ্চ করা হয়েছে। আপনারা জয়েন যদি হতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন। তো এই কোর্সে আপনারা টোটাল 50+ মক টেস্ট পাবেন। ঠিক আছে। এখানে বাংলা ব্যাকরণ, বাংলা প্যাডাগজি, বাংলা যে প্যাসেজ রয়েছে, প্যাসেজ, কবিতা, সবগুলি আমরা কভার করব। প্রত্যেকটা মক টেস্টে কমসে কম 30টি প্রশ্ন থাকবে পার সেটে। পার সেটে 30টি করে প্রশ্ন থাকবে। আপনারা 50টা মক টেস্ট আপনারা পাবেন কমসে কম, কমপক্ষে 50টা চেষ্টা করব আরও বাড়ানোর। তো কমপক্ষে 50টা মক টেস্ট পাবেন। তাছাড়া এই যে সবগুলো ক্লাস আমাদের দেখতে পাচ্ছেন, সবগুলো ক্লাসের পিডিএফ। ঠিক আছে ভাই, সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের এই পেড কোর্স থেকে। তো যদি আপনারা পেড কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই 150 পেমেন্ট করতে হবে। 150 পেমেন্ট করবেন আপনারা। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আমাদের পেটিএম রয়েছে, ফোনপে রয়েছে। আপনারা পেটিএম বা ফোনপেতে এই নাম্বারে যদি 150 পেমেন্ট করে দেন, 150 পেমেন্ট করার পর আপনারা এই সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনারা জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আমি আপনাদের একটা অফিসিয়াল গ্রুপে জয়েন করে দেব। তো এই গ্রুপে আপনারা এই সব পিডিএফগুলো পেয়ে যাবেন। তাছাড়া এই সবগুলো মক টেস্টও আপনারা পাবেন। ঠিক আছে ভাই। তাছাড়া আরও আমাদের অফার রয়েছে, আমরা মক টেস্ট কম্পিটিশন করাবো। এই মক টেস্ট কম্পিটিশনের মধ্যে যে ফার্স্ট হবে তাকে 1000 টাকা প্রাইজ দেবো আমরা নগদ ক্যাশ, আর যে সেকেন্ড হবে তাকে আমরা 500 টাকা নগদ পুরস্কার দেব মক টেস্ট কম্পিটিশনে। ঠিক আছে ভাই। তো সুতরাং যদি জয়েন হতে চান আপনারা জয়েন হতে পারেন, নতুবা আপনারা ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন। তো দেখুন, শশাঙ্ক শব্দের সমাস কী হবে? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 6 এটা হবে অঙ্কের শশ যার। নেক্সট, বিশ্বময় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করুন। দেখুন, প্রত্যয় থেকে প্রশ্ন আসছে। বিশ্বময় শব্দের প্রত্যয় কি হবে? 20 যুগ অন্ত, 20 যুগ ময়ট, 20 যুগ সানচ, 20 যুগ খঞ্চ। তো এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 7 এটা কারেক্ট আনসার হবে 20 যুগ ময়ট। এটা হচ্ছে প্রত্যয় নির্ণয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলি কি কি প্রকৃতির? কোথায় গেল ভাই? এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলো কি প্রকৃতির? দেখুন, আপনাকে বাক্যে প্রশ্ন দেবে না যে এই বাক্যটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না উভয় ধরনের দেবে না। দেবে এটা কী জাতীয় বিশেষণ বা কী জাতীয় সর্বনাম, কী জাতীয় অব্যয় বা কী জাতীয় বিশেষ্য। সুতরাং আপনাদের ডিপলি যেতে হবে, ডিপলি দেখতে হবে। তাই আমাদের প্রয়াস থাকছে আপনাদের জন্য বিশেষ্যের সবগুলা প্রকারভেদ, বিশেষণের প্রকারভেদ, সর্বনামের প্রকারভেদ, ক্রিয়াপদের প্রকারভেদ, অব্যয়ের প্রকারভেদ, সবগুলো প্রকারভেদ আমরা কনসেপ্টের ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করেছি। 1-2টা হয়তো দেওয়া হয়নি। তো খুব শীঘ্রই আপনারা আমাদের এই চ্যানেলে সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা দেখতে থাকুন এবং কনসেপ্ট ক্লিয়ার করুন, পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন। আপনাদের সফলতাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে ভাই। তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 8 কী হবে? যারা কনসেপ্টের ক্লাস দেখেছেন আপনারা অবশ্যই কারেক্ট আনসার করতে পারবেন কারেক্ট। তো এটা কারেক্ট আনসার হবে সংযোগবাচক সর্বনাম। তো সংযোগবাচক সর্বনাম কি, নির্দেশক কি, অনির্দেশক কি, সাকল্যবাচক কি, সেটা এই ক্লাসে ডিসকাস করব না, কারণ আরও অনেক প্রশ্ন ডিসকাস আমরা করব, পরবর্তী প্রশ্ন যাব। তো সর্বনামের প্রকারভেদ জানতে গেলে আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা দেখে নিন, তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাদটি সারলেন, বাক্যে ক্রিয়াটি কি জাতীয় ভাবের ক্রিয়া? এই বাক্যে ক্রিয়াপদ কি? সারলেন। এই সারলেন যেটা ক্রিয়াপদ, সেটা কি ধরনের ক্রিয়াপদ? অনুজ্ঞা ভাব, মানে কোন ভাবের ক্রিয়াপদ? অনুজ্ঞা ভাব, নির্দেশক ভাব, সংযোজক ভাব, না কোনোটি নয়? এটারও কিন্তু আমরা ক্রিয়ার ভাব নিয়ে আমরাও কিন্তু কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি। প্রত্যেকটা ক্লাস আপনারা পাবেন, প্লে লিস্টে ডিটেলস লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পারেন। তো দেখুন, রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাদটি সারলেন, এটা কি জাতীয় ভাবের ক্রিয়া?
তো এটা কারেক্ট অ্যান্সার হবে নির্দেশক ভাব। রক্ষকই ভক্ষক বাক্যটি কি জাতীয় বাক্য? সরল জটিল যৌগিক মিশ্র। এই নিয়ে আমরা এমন ক্লাস প্রোভাইড করেছি যে কোনো ব্যক্তি, আপনি কোনো কিছু জানেন না বাক্য সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, কিন্তু আপনি যদি আমাদের এই ক্লাসটা দেখে নিন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা 100% দেখা মাত্র পরীক্ষার হলে গিয়ে খুঁজবেন যে জটিল বাক্য সরল বাক্য থেকে কোনো প্রশ্ন আসছে কিনা না। যদি আসে তো খুঁজে আপনি সর্বপ্রথমে এই আনসারটা করতে বাধ্য হবেন, কারণ এত সহজভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। আর আপনারা যারা অবশ্যই কারেক্ট আনসার করতে পেরেছেন, ধন্যবাদ ভাই। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। যদি একটা লম্বা বাক্যে আমাদের দুটো বাক্য থাকে, তবে কনসেপ্ট একটু বলে দিচ্ছি। যদি কোনো একটা লম্বা বাক্যে দুটো বাক্য থাকে এবং মধ্যেখানে যদি এবং, ও, কিংবা, নতুবা, অথবা এই ধরনের শব্দ যদি থাকে, তখন এই বাক্যটা হয় কি যৌগিক বাক্য। ভালো কথা বুঝবেন। যদি একটা দীর্ঘ বাক্যে দুটো সরল বাক্য থাকছে, অর্থাৎ এখানে একটা বাক্য এখানে একটা বাক্য থাকছে, মধ্যেখানে এবং থাকছে, ও থাকছে, কিংবা, নতুবা, অথবা এই ধরনের কোনো শব্দ থাকে, যে কোনো একটা অব্যয় যদি থাকে মধ্যেখানে, তখন সে বাক্যটা হবে সরল বাক্য। আর যদি কোনো বাক্যে যা তা, যখন তখন, যেমন তেমন, যাহা তাহা, যেহেতু সেহেতু এই ধরনের রিলেটিভ ওয়ার্ড যদি খুঁজে পান, তখন এই বাক্যটা হবে জটিল বাক্য। তো লক্ষ্য করুন, এই রক্ষকই ভক্ষক, এখানে যাহা তাহা, যখন তখন, যেমন তেমন, যে সে এই ধরনের কোনো কিছু নাই, তার মানে সেটা জটিল হলো না। এবং এখানে কোনো অ এবং এই ধরনের কিছু নাই, সেটা যৌগিকও হলো না। আর যখন সবগুলো কম্বাইন থাকবে তখন সেটা মিশ্র হবে, এই ধরনের নেই। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার কী হবে? সরল বাক্য ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি, হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কী হবে? এটা সমাসের প্রশ্ন, সমাস থেকে এসেছে। বলুন তো কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 11। এটা কারেক্ট অ্যান্সার হবে হাঁটু পর্যন্ত জল। হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কী হবে? হাঁটু পর্যন্ত জল। বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন। বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন। বিশিষ্ট লোচন যাহার, বিশিষ্ট আলোচন, বিশেষ রূপে লোচন, বিশিষ্ট লোচন। এটার কারেক্ট আনসার কী হবে ভাই? বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন। কোয়েশ্চন নাম্বার 12। এটা হবে কি? বিশিষ্ট লোচন যাহার। এটা কারেক্ট আনসার হবে কি? বিশিষ্ট লোচন যাহার। এই শক্তি সাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম, রেখাঙ্কিত শব্দটির কারক কি? এখানে শক্তি সাগরের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। এই শক্তি সাগরে পদটার বা শব্দটার কারক কি? এখানে একটা কোয়েশ্চন মার্কের প্রশ্ন আমাদের মাথায় জাগছে যে কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম, কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম ভাই? কারেক্ট আনসার কী হবে? শক্তি সাগরে। তো আমরা প্রশ্ন করলাম কি দিয়ে? কোথায় দিয়ে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে কারেক্ট আনসার কী হবে? অধিকরণ কারক ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম। এখানে সুখের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। এটা কারক কি? এটা আপনারা বলুন তো। কোয়েশ্চন নাম্বার 14 কারেক্ট আনসার ক খ গ গ কী হবে? আপনাদের যদি ক খ গ গ লিখতে অসুবিধা হয় তখন আপনারা কমেন্ট বক্সে ABCD লিখে দিন। এইভাবে লিখবেন যে 14-এর A, 14-এর B, নতুবা 14-এর C, নতুবা 14-এর D। তো এটা কারেক্ট আনসার কী হবে? অপাদান কারক। কারেক্ট আনসার কী হচ্ছে ভাই? অপাদান কারক। জাহান্নাম শব্দটি কোন শ্রেণীভুক্ত, অর্থাৎ সেটা এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে? তদ্ভব, দেশি, বিদেশির মধ্যে আরবি থেকে এসেছে না ফার্সি থেকে এসেছে? এই ধরনের বাংলা শব্দভাণ্ডার তৎসম, অর্ধতৎসম, তদ্ভব চেনার উপায় কি? এই নিয়েও আমরা ক্লাস দিয়েছি।
শব্দ দেখা মাত্র আপনি বুঝতে পারবেন এটা তদ্ভব না তৎসম না অর্ধ তৎসম, এ ধরনের প্রশ্ন আসে, দেখতে পাচ্ছেন এসে গেছে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে, আমরা সবাই জানি জাহান্নামটা কি আরবি শব্দ। মহাত্মা শব্দের পদান্তর মানে কি, যদি পদ পরিবর্তন করি, মহাত্মা শব্দের পদ পরিবর্তন করলে কি হবে? আমাদের কিন্তু সিটেটের সিলেবাসে সব কিছু রয়েছে ভাই। এই যতটা টপিক থেকে আমি আলোচনা করছি, এই সবগুলো টপিক কিন্তু আমাদের সিটেটের অফিসিয়াল যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে। তো মহাত্মা শব্দের পদান্তর কি? আপনার জন্য সময় অপেক্ষা করছি ভাই, আপনারা কমেন্ট করুন। তো এটা কারেক্ট আনসার হবে কি মাহাত্ম্য। এটা কারেক্ট আনসার কী হবে? মাহাত্ম্য। আপনারা দেখা মাত্র কারেক্ট আনসার করুন, যাতে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। আবিল শব্দের বিপরীত শব্দ নির্বাচন করুন, কী হবে কারেক্ট আনসার? আনবিল, অনাবিল, আবিল্য না আহ্বান? তো আমরা সবাই জানি আবিলের বিপরীত কি হবে? অনাবিল। এই সকল শব্দের অর্থটা কি? এই যে সকল, এই যে শব্দার্থ, কিছু কিছু শব্দার্থ আপনার থাকবে, যে শব্দার্থগুলো আপনারা প্যাসেজে খুঁজলে কিন্তু পাবেন না। এই শব্দের অর্থগুলো আপনার জানতে হবে, গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। তো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে ডাইরেক্ট নেওয়া প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সবগুলোই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া, যদিও তবু এই ধরনের শব্দগুলো, বাকিগুলো কিন্তু কনসেপ্ট থাকে, এগুলো কোনো কনসেপ্ট থাকে না, এগুলো ডাইরেক্ট জানতে হয়। যেমন সকল শব্দের অর্থ কী? দন্তস্ব ক ল যদি বুঝি সকল, তাহলে আমরা বুঝবো যে সবাইকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে তালব্য দিয়েছে। তো এই সকলের অর্থ কী? কারো জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 18 আমি দেখি কার কার জানা রয়েছে। এটা কারেক্ট আনসার হচ্ছে মাছের আঁশ। মাছের যে আঁশ থাকে, আঁশকে কী বলা হয়? সকল বলা হয়। নেক্সট, আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? আশ্চর্য যেটা রয়েছে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কী হবে বলতে হবে। আবারও চলে আসলাম সন্ধি বিচ্ছেদে, বলুন কারেক্ট আনসার কী হবে। অপশন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে অপশন, শুধুমাত্র কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এটা কারেক্ট আনসার কী হবে? আযুক্তর্য ইজ দ্য রাইট আনসার। নিরোধ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। নিরোধ, নিযুগ রথ, নিযুগ রথ প্রত্যেকটাই কিন্তু নি রয়েছে, কিন্তু বানানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সন্ধি বিচ্ছেদে বানানগুলো দেখতে হয়। এটা কারেক্ট আনসার হবে কোনটি ভাই বলুন? তো এটা কারেক্ট আনসার হবে নিযুগ রথ, নিরথ। ঠিক আছে ভাই। তো এই ছিল তার সবগুলো আজকের ক্লাসের আনসার কি, আপনারা স্ক্রিনশট করলে স্ক্রিনশট করে রাখতে পারেন। ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পিডিএফ আনসার কি সহ। তো এই ধরনের আনসার কি সহ পিডিএফ আমরা অফিসিয়াল গ্রুপে প্রোভাইড করে থাকি। তো বাক্য দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই পদটা কী ধরনের বিশেষ্য পদ। বিশেষ্য পদের কয়েকটা প্রকার রয়েছে, গুণবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। তো বাক্য দেখা মাত্রই আপনি সঠিক আনসার কি করে করবেন এবং এটা চেনার সবচেয়ে সহজ উপায় কি, এটা আমি আপনাদের ডিসকাস করব। তো এই ক্লাসটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে বিশেষ্য পদ থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় যদি আসে, তাহলে আপনি 100% কনফার্ম আপনি সেটা কারেক্ট করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমরা ডিসকাস করব বিশেষ্য পদ এবং প্রকারভেদ। তো তার আগে আপনারা যারা ক্লাসে প্রথমবার এসেছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ক্লাস আমরা প্রতিনিয়ত আপনাদের দেব। এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন। সিটেট পরীক্ষার বাংলা ব্যাকরণ, তাছাড়া বাংলা প্যাসেজ, বাংলা প্যাডাগজি, অর্থাৎ বাংলা ভাষার পুরো কমপ্লিট কোর্স আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করব। সুতরাং আপনার এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লাসে একটি লাইক করে দিন, যাতে করে আমাদের একটু মোটিভেশন বৃদ্ধি হয়। তো দেখুন, প্রথমে আমরা জানি বিশেষ্য পদ কী সেটা একটু জেনে নিই, তারপর আমরা একদম আস্তে আস্তে সবগুলো ডিটেলস আমরা জানবো। শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, একটা পয়েন্ট আপনারা মিস করবেন না।
দেখুন কি বলেছে, বাক্য ব্যবহৃত যে পদ দ্বারা, বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ আছে সবগুলো এক একটা পদ। তো এই যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ বা গুণের নাম বোঝাবে তাকে বিশেষ্য পদ বলে। এক কথায় আমরা বলতে পারি যে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলা হয়। আমরা ছোটোবেলায় শিখেছি নামমাত্র বিশেষ্য, যেমন নজরুল একজনের নাম, মানুষ, বই, খাতা, লেখাপড়া, পশু, সভা সমিতি, ঢাকা, খুলনা, কলকাতা, দিল্লি, শয়ন, ভোজন, এই সবগুলি হচ্ছে এক একটি বিশেষ্য পদ। তো এবার কথা হচ্ছে স্যার, নজরুলটা কী ধরনের বিশেষ্য, মানুষটা কী ধরনের বিশেষ্য, শয়নটা কী ধরনের বিশেষ্য, এই জিনিসগুলো আজকে আমরা খুব ভালো করে ডিটেলসে আমরা এবারে জানব। তো দেখুন, বিশেষ্য পদের প্রধানত 6টা ভাগ রয়েছে। বিশেষ্য পদের প্রধানত 6টা ভাগ রয়েছে। এই 6টা ভাগগুলো আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, বা পিডিএফটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, এখানে আমি দিয়ে দেবো। তো দেখুন, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, ঠিক আছে। প্রথমে নামবাচক বিশেষ্য, আরেকটা নাম আছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। তারপর সমষ্টিবাচক বিশেষ্য। তারপর হচ্ছে ভাববাচক বিশেষ্য। তারপর আরেকটা বিশেষ্য বলতে পারি, সেটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। তো এবার দেখুন, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য কোনগুলি, আমরা কি করে বুঝবো যে এটা নামবাচক বিশেষ্য? এটাই আমাদের বোঝা দিয়ে হচ্ছে মেইন কথা, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, কোনো ভৌগোলিক স্থান বা কোনো ভৌগোলিক সংজ্ঞা বা কোনো গ্রন্থের নাম বোঝাবে, সেটাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য বলবো। যেমন ব্যক্তির নাম যদি বোঝায়, নজরুল, অমর, আনিস, মাইকেল, বা যে কোনো একজন ব্যক্তির নাম কিন্তু অনেক আছে, আপনাদের অনেকের অনেক নাম আছে, প্রত্যেকটা আপনাদের এক একজনের নাম হচ্ছে এক একটা কি নামবাচক বিশেষ্য। তারপর ভৌগোলিক কিছু স্থান আছে, যেমন কি কিছু কিছু জায়গার নাম আছে ভৌগোলিক স্থান বলতে কি, যে জায়গার জিওগ্রাফিক্যাল মানচিত্র রয়েছে, যে জায়গার মানচিত্র থাকে, যেমন আসাম, মানে মানচিত্র থাকার জায়গা। ভৌগোলিক স্থান মানে কি, যে জায়গার মানচিত্র আছে, মানচিত্র পাওয়া যায়, ঠিক আছে, ওই জায়গাকে বলা ভৌগোলিক স্থান। যেমন লন্ডন বলুন, দিল্লি বলুন, তার এক একটা, ভারতবর্ষ বলুন, তার এক একটা কী আছে ভাই, তার এক একটা ভৌগোলিক স্থান আছে, মানে ভৌগোলিক মানচিত্র আছে, সেইগুলিকে আমরা কি বলবো, এক একটা নামবাচক বিশেষ্য। তারপর ভৌগোলিক সংজ্ঞা, যেমন যার একটা ভৌগোলিক সংজ্ঞা আছে, যেমন হিমালয়ের একটা ভৌগোলিক সংজ্ঞা আছে, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই ধরনের জিনিসগুলো এক একটা ভৌগোলিক সংজ্ঞা, এইগুলো এক একটি হচ্ছে কি নামবাচক বিশেষ্য। তারপর বিভিন্ন গ্রন্থের নাম, অনেক রাইটার, অনেক লেখক, অনেক কবিরা অনেক গ্রন্থ লিখেছিলেন, এই এক একটা গ্রন্থ, প্রত্যেকটা গ্রন্থ এক একটা নামবাচক বিশেষ্য। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি, গীতাঞ্জলি, অগ্নিবীণা, দেশে বিদেশে, এই ধরনের অনেক গ্রন্থ আপনারা পাবেন, সে প্রত্যেকটা গ্রন্থ কি এক একটা নামবাচক বিশেষ্য। তারপর দেখুন জাতিবাচক বিশেষ্য, যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা এক জাতীয় পদার্থ তার সাধারণ নাম বোঝাবে, তাকে জাতিবাচক বিশেষ্য বলবে। যেমন মানুষ, এখানে দেখুন আমি আগে বলেছিলাম নজরুল বা রহিম বা যদু বা করুণা, ঠিক আছে, বা মায়া বা মমতা, এই এক একজন হচ্ছে মানুষের নাম। এখানে নজরুল একজনের নাম, রহিম একজনের নাম, যদু একজনের নাম, মায়া একজনের নাম, করুণা একজনের নাম, মমতা একজনের নাম, এই সবগুলো হচ্ছে এক একটা নাম। এই যে নামগুলোকে আমরা আলাদা করে সেটাকে এক একজনকে আমরা নাম ধরে ডাকবো, তো এটা হচ্ছে কি নামবাচক বিশেষ্য। আর সবগুলিকে একত্রে আমরা কি বলতে পারি, সবগুলোকে একত্রে আমরা বলবো এই সব হচ্ছে কি এক একজন মানুষ। মায়া, করুণা, রহিম, নজরুল, যদু, এই সব কি, তারা হচ্ছে মানুষ জাতীয়। সুতরাং এই মানুষ যে পদার্থ বা মানুষ যে শব্দটা, এই শব্দটা হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। যদি গরু বুঝাই, গরু বলতে কিন্তু পার্টিকুলার কোনো এক গরুকে বোঝানো হয়েছে না, অনেক গরুকে বোঝানো হয়। যেমন পাখি বলতে আমরা নির্দিষ্ট এখানে কোনো পাখি আমরা বলি, যে নির্দিষ্ট যদি একটা পাখি বলি যে ওই পাখি, আমার বাড়ির ময়না পাখি বা আমার বাড়ির ময়না পাখি, এটা হচ্ছে ময়না একটা নির্দিষ্ট, সেটার নামবাচক। আপনি আপনার বাড়িতে একটা ময়না পাখি পালন করছেন বা তুতা পাখি পালন করছেন, তার একটা নাম রেখেছেন, সেটা হচ্ছে নামবাচক। কিন্তু এই যে ওভারঅল যেটা সম্প্রদায়, যে পাখি গোষ্ঠী, সবগুলোকে আমরা পাখি যে শব্দটা, এগুলোকে অনেক পাখি বোঝানো হয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা কি জাতিবাচক বিশেষ্য।
যেমন বরাক, ব্রহ্মপুত্র। বরাক হচ্ছে একটা নদীর নাম, বরাক কি একটা নদীর নাম, সেটা হচ্ছে নামবাচক। ব্রহ্মপুত্র একটা নাম, এটা হচ্ছে নামবাচক। কিন্তু বরাক, ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা এই সবগুলিকে নদী বলতে আমরা এই সব নদীগুলাকে একটা নির্দিষ্ট মানে নামে জানি। এই সবগুলো হচ্ছে এক একটা কি নদী। সুতরাং নদী যে শব্দ এটা হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ এই সবগুলা কি এক একটি কি জাতিবাচক বিশেষ্য। পরবর্তী বস্তু বা দ্রব্য, সেটা আপনারা জানেন যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝাবে তাকে বস্তু বা দ্রব্য, মানে যে কোনো বস্তুর নাম বোঝাতে হবে। যেমন বই, বই বলতে আমরা একটা বস্তু বুঝি, খাতা বলতে একটা বস্তু বুঝি, কলম বলতে একটা বস্তু বুঝি, চাল বলতে একটা বস্তু বুঝি, পানি বলতে একটা দ্রব্য বুঝি, লবণ একটা দ্রব্য বা বস্তু। এই ধরনের যতগুলো জিনিস থাকবে সবগুলি, যেমন বাটি, মাটি, চিনি, থালা, এই সবগুলা কি এক একটা দ্রব্য বা এক একটা বস্তু। এগুলাকে আমরা কি বলবো? বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য বলবো। তারপর সমষ্টিবাচক। সমষ্টি মানে কি কয়েকটি মিলে একটি দলগতভাবে থাকে। যেমন সভা, সভা কি আমরা একাকী সভা গঠন করতে পারি? সভা কি আমরা আমি একজনে কি সভা করতে পারবো না? সভা বলতে কয়েকজন মিলিত হব তখন গিয়ে সভা হবে। তাই জনতা, সমিতি, পঞ্চায়েত। পঞ্চায়েত কি একলা কি পঞ্চায়েত হবে? আমি একলা কি বলবো যে আমি একাই পঞ্চায়েত? না, একা বলতে পারবো না। সবাই মিলে একসঙ্গে যখন কাজ করব, সবাই মিলে যখন একটা দল গঠন হবে, দ্যাট ইজ কল পঞ্চায়েত। বা ঝাঁক, ঝাঁক বলতে পাখির ঝাঁক। বা দল, গরুর দল, ছাগলের দল, এই দল, দল, ঝাঁক, বহর, মহফিল, পঞ্চায়েত, এই যে শব্দগুলো এগুলো এক একটা কি সমষ্টিবাচক। মানে কি একলা কোনো কিছু সম্ভব না, একা কোনো কিছু সম্ভব না, সবাইকে নিয়ে সম্ভব। তো সবাইকে নিয়ে যেখানে সম্ভব সেটা হচ্ছে কি সমষ্টিবাচক। তারপর দেখি ভাববাচক। যে বিশেষ্য পদ ক্রিয়ার ভাব বা কাজের ভাবকে বোঝাবে তাকে আমরা বিশেষ্য পদ বলবো। যেমন শয়ন, শয়ন, ঘুমন, গমন, দর্শন, ভোজন। শয়ন, শয়ন বলতে একটা কাজের কথা বোঝাচ্ছে। কি কাজ? যে আমি ঘুমাবো। ভোজন, ভোজন বলতে কি আমি খাবো। দর্শন মানে কি আমি দেখব। সে দেখার একটা নাম রয়েছে, যে দেখার যেটা নাম সেটা দর্শন। খাওয়ার একটা নাম, ঠিক আছে, বা ঘুমানোর একটা নাম শয়ন, খাবার একটা নাম হচ্ছে ভোজন। তো এই ভাববাচক বিশেষ্য চিনার একটা শর্টকাট পদ্ধতি। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90%, 100% হবে না, 90%-এর ক্ষেত্রে শব্দের শেষে কী থাকবে? দন্ত্যন্য থাকবে। শব্দের শেষে দন্ত্যন্য থাকে তখন আপনারা দেখে নেবেন সেটা ভাববাচক বিশেষ্য হবে। 90% ক্ষেত্রে, সব ক্ষেত্রে হবে না। তারপর দেখুন গুণবাচক বিশেষ্য কী রয়েছে। তো গুণবাচক বিশেষ্য বলতে যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণের নাম বোঝাবে, গুণের দোষের যখন নাম বোঝায় তখন তাকে আমরা গুণবাচক বিশেষ্য বলবো। যেমন মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, এগুলো একটা গুণের নাম বা দোষের নাম। যৌবন, সুখ, দুঃখ, এগুলা ব্যক্তি কিংবা বস্তুর গুণের নাম বোঝাচ্ছে, তাই সুতরাং সেটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। তো শব্দের শেষে তা অথবা জফলা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবসময় থাকে না, কিছু কিছু ক্ষেত্রে তা বা জফলা থাকলে আপনারা গুণবাচক দেবেন। যেমন এখানে আপনারা বলবেন যে স্যার এখানে তো দুঃখ রয়েছে, বা এখানে যৌবন রয়েছে, যৌবন আপনি বলেছে দন্ত্যন্য যদি থাকে তাহলে সেটা ভাববাচক বিশেষ্য হবে। কিন্তু এখানে যৌবন বলতে কি কোনো কাজের কথা বোঝাচ্ছে? যৌবন বলতে কোনো কাজের কথা বোঝাচ্ছে না। কিন্তু এখানে দেখুন শয়ন বলতে কিন্তু এটা কাজের কথা বোঝানো হচ্ছে, ঘুমানোর কথা বলছে, ঘুমানো একটা কাজ। তো যখন কোনো কাজ বুঝাবে তখন সেটা হবে ভাববাচক বিশেষ্য। আর যদি গুণ বুঝায়, যেমন যৌবন, আমার যৌবন রয়েছে, ঠিক আছে, তো এটা একটা গুণ, ঠিক আছে, যখন গুণ বুঝাবে তখন সেটা গুণবাচক বিশেষ্য হবে। তো এই ছিল আমাদের আজকের 6টা বিশেষ্য পদের প্রকারভেদ। আশা করি খুব কম সময়ে বুঝাতে পেরেছি। তো আমরা প্রত্যেকটি প্রশ্নপত্রে এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাই যে কবিতার একটা লাইন দেওয়া থাকে এবং এখানে আমাদের বলা হয়ে থাকে যে এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ, ঠিক আছে। এই ধরনের একটা লাইন আমরা পাই, যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, নতুবা আমরা পাবো বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুবা আমরা এই ধরনের পাবো যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, আবার নতুবা আমরা পাবো যে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তোলে। কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা থেকে নেওয়া এই লাইনটি, এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। তো এই কবিতার লাইন দেখা মাত্র আপনারা কিভাবে নির্ণয় করবেন যে এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ, ঠিক আছে।
তো কবিতার লাইন দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি ছন্দ নির্ণয় করা শিখতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, প্রত্যেকটি পরীক্ষায় আপনি পাবেন 100% কনফার্ম, এবং এই ট্রিকটি আপনি আর কোথাও পাবেন না, এটাও গ্যারেন্টি। সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো ছন্দ প্রকরণ আমরা আজকে শিখবো ভাই, ছন্দ প্রকরণ আপনাদের সঙ্গে। আর যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে শেষে বলবেন। আর প্রথমে ক্লাসটি আগে সম্পূর্ণটা দেখে নিন, আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে ছন্দ প্রকরণ শেখার আগে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে। যেমন আমরা যদি কনসেপ্ট, আমরা শর্ট ট্রিক্সে যদি যাই, শর্ট ট্রিক্সও আমরা শিখিয়ে দেবো। তো তার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার, কারণ এই ছন্দগুলো নির্ণয় করতে গেলে আমাদের ওই জিনিসগুলো জানতে হবে। যেমন অক্ষর কি, মাত্রা কি, বর্ণ কি, তারপর আমাদের রয়েছে স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি। এই মূলত 5টা জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই 5টা জিনিস যদি আমরা খুব ভালো করে জেনে নেই, তাহলে আমরা ছন্দ প্রকরণ কি করে করতে হয় আমরা সেটা নির্ণয় করতে পারবো খুব সহজে। তো প্রথমে আমরা জেনে নেই, চলুন অক্ষর কি। আমরা ছোটবেলায় অক্ষর সবাই শিখেছি, ঠিক আছে। যেমন ক, খ, গ, ঘ, ও। এই সবগুলিকে আমরা ছোটবেলায় কি বলতাম, যে ক একটা অক্ষর, খ একটা অক্ষর, গ একটা অক্ষর, ঘ একটা অক্ষর, ও একটা অক্ষর, বা চ আর একটা অক্ষর। এগুলিকে আমরা সবগুলো কি বলতাম, এক একটা অক্ষর বলতাম। কিন্তু আজকে আমরা ছন্দের ক্লাসে একটা নতুন জিনিস জানবো, যে এগুলোকে অক্ষর বলা হয় না। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয়, এইগুলা এক একটি কি বর্ণ। এই যে রয়েছে ক, খ, গ, চ, ঘ, ঙ, বা আরো অনেকগুলা রয়েছে আপনারা জানেন। এই সবগুলি এক একটি কি বর্ণ, এই সবগুলি এক একটা অক্ষর নয়। তো কথা হচ্ছে অক্ষর কি, আমাদেরকে অক্ষর কিন্তু জানতে হবে। যদি অক্ষর আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে অক্ষর মানে কি। দেখুন, এখানে আমরা বললাম কি বাংলা, ঠিক আছে, এখানে আমরা বললাম কি বাংলা। আমি একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন লেখা আছে কি বাংলা। এখানে দেখুন আমরা উচ্চারণ কতটুকু করছি, আমরা একবারে কতটুকু উচ্চারণ করছি, বাং, তারপর উচ্চারণ করছি লা। উচ্চারণের দিকে লক্ষ্য করবেন, আপনি নিজে উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে, বাং। আপনি কি এভাবে বলবেন, বাং লা, এই ধরনের করবেন না। প্রথমে বাং, তারপর লা। তারপর আবার দেখুন মোবাইল, আমরা দেখুন বাইল আমরা একটা লিখেছি উচ্চারণের ক্ষেত্রে। আরেকটা যদি আমরা লিখি মোবা আর ইল, আপনি উচ্চারণ কোনটা করবেন, ম বাইল, আপনি এটা উচ্চারণ করবেন না আপনি করবেন মোবা ইল, মোবা ইল, আপনি মোবা ইল বলবেন না ম বাইল বলবেন। আপনি অবশ্যই বলবেন যে স্যার আমরা তো ম বাইল বলবো, ঠিক আছে। তো এই একবারে যতটুকু ধ্বনি আমরা উচ্চারণ করব, এটা হচ্ছে একটা অক্ষর। কি বললাম, একবারে আমরা যতটুকু উচ্চারণ করব এটাই হচ্ছে একটা কি অক্ষর। যেমন কি ম, ম, মটা কি একটা অক্ষর, আর বাইল, বাইলটা কি আরেকটা অক্ষর। সুতরাং মোবাইলে কয়টা অক্ষর আছে, আমাদের 2টা অক্ষর। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। তারপর দেখুন আমরা বাংলা যদি বলি, তাহলে বাংলা, বাংলা কয়টা অক্ষর, বাং আমরা একবারে উচ্চারণ করলাম, আবার লা আমরা আরেকবার উচ্চারণ করলাম। সুতরাং কি হয়ে গেল, বাংলা। ঠিক আছে, কি হয়ে গেল ভাই, বাংলা। সুতরাং এখানে কয়টা অক্ষর, 2টা অক্ষর। আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি, ঠিক আছে, যদি বলি আমি, তো আমিতে কয়টা অক্ষর, আ মি, আ মি, আ মি। একবারে আমরা আ উচ্চারণ করছি, আরেকবার আমরা মি উচ্চারণ করছি, আ মি। সুতরাং আ আর মি, এখানে 2টা কি হয়ে গেল, 2টা অক্ষর। যদি আমরা এটাকে বেঙ্গলিশে লিখি বা SMS এর ভাষায় লিখি, তখন কি লিখবো, আমি। তো এই ক্ষেত্রে দেখবেন এই যে আমি লিখছি, এখানে দেখুন ভাওয়েল কয়টি, আপনার ভাওয়েল কনসোনেন্ট সবাই বুঝেন। এখানে দেখুন ভাওয়েল কয়টি রয়েছে, ভাওয়েল রয়েছে 2টি, কোনটি কোনটি, এ এবং আই। তো এই ক্ষেত্রে 2টা ভাওয়েল রয়েছে, তার মানে এখানে কয়টা অক্ষর রয়েছে ভাই, এখানে কয়টা অক্ষর রয়েছে, 2টা অক্ষর রয়েছে। আবার দেখুন তোমার, তোমারকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে দেখুন ভাওয়েল কয়টা রয়েছে, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ, 2টা ভাওয়েল রয়েছে। তো যেহেতু 2টা ভাওয়েল রয়েছে, সুতরাং এখানে অক্ষর কয়টা আমরা বলবো, 2টা বলবো। ঠিক আছে, এখানে কয়টা অক্ষর রয়েছে, 2টা অক্ষর। ঠিক আছে, বোঝা গেল এতটুকু, কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্টে লিখুন ক্লিয়ার স্যার। তারপর দেখুন অক্ষর 2 প্রকার, এই 2 প্রকার অক্ষর কিন্তু আমাদের জানতে হবে, কারণ
ছন্দের ক্ষেত্রে আমরা যে মাত্রা নির্ণয় করব, এই মাত্রা আমরা নির্ণয় কিন্তু সাধারণত এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দিয়ে আমরা করব। বদ্ধাক্ষরকে আরও অন্য নামেও জানা যায়, এটা আরেকটা নাম হচ্ছে রুদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের আরেকটি নাম রয়েছে রুদ্ধাক্ষর। তো অক্ষর প্রধানত বা সাধারণত অক্ষর কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মুক্তাক্ষর, একটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার কথা হচ্ছে মুক্তাক্ষর। অক্ষর তো আমরা বুঝলাম, যেমন আমার, যদি বলি আমার, আমার বলতে এখানে এ এম এ আর আমার, তো আমারে কয়টা অক্ষর রয়েছে? এ একটা আর এ আর একটা, সুতরাং এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর হয়ে গেল? এখানে দুইটা অক্ষর হয়ে গেল, আমার। এখানে আটা মুক্তাক্ষর না আটা বদ্ধাক্ষর? এই মারটা আমাদের মুক্তাক্ষর না মারটা বদ্ধাক্ষর? এটা আমরা কি করে বুঝবো? দেখুন, উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা বলবো, সবগুলো কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করছে। আমার, তো আ আমার এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একটা হচ্ছে কি মার। তো বলে আমরা কি করতে পারি? বলে আমরা কি করতে পারি? একটা লম্বা টান দিতে পারি, ঠিক আছে? আমরা কিভাবে? আ মার, আ বলে আমরা বলে একটু লম্বা একটা টান নিতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে মারের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা লম্বা টান নিতে পারবেন না। চেষ্টা করে দেখুন, মার, এই ধরনের কি বলবেন? মার বলবেন না, কিন্তু মার, মার সেটা বলা যেতে পারে, কিন্তু মার এই ধরনের কিন্তু বলা যাবে না। সুতরাং যে অক্ষরটা কিন্তু একটা অক্ষর, যে অক্ষরটা আমরা এইভাবে লম্বা ভাবে টেনে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি মুক্তাক্ষর। আর যেটাকে আমরা লম্বা ভাবে টেনে নিতে পারবো না, একদম শর্টে আমাদেরকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে শর্ট, আর এটা হচ্ছে কি লং। তো মুক্তাক্ষর আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে কি লং, আর বদ্ধাক্ষর হচ্ছে কি শর্ট, ঠিক আছে? যেমন বলে আমি একটু লম্বা টান দিলাম, সেটা হচ্ছে কি মুক্তাক্ষর। আর মার বলে আমি কি করতে পারবো না? লম্বা টান দিতে পারবো না, সুতরাং সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। আরেকটা উদাহরণ আমাদের সামনে রয়েছে, যেমন দেখুন প্রকার। আমরা যদি প্রকার বলি তাহলে প্র বলে একটা লম্বা টান দিতে পারি, সুতরাং সেটা হবে কি আমাদের মুক্তাক্ষর। প্রটা হচ্ছে সেটা কোন অক্ষর? প্রটা হচ্ছে মুক্তাক্ষর। আর কার বলে আমরা কি করতে পারবো না? সেটা লম্বা টানতে পারবো না, সেটা হবে কি আমাদের বদ্ধাক্ষর। এখানে টোটাল অক্ষর কয়টি? অক্ষর হচ্ছে দুইটি, কারণ এখানে অ এবং এ রয়েছে, সুতরাং আগে বলেছিলাম দুটা ভাওয়েল থাকলে কয়টা হবে আমাদের? দুটা অক্ষর হবে। তো প্রকারকে যদি আমরা ভাঙি, তো প্রকার আমরা এইভাবে উচ্চারণ করতে পারি, প্রথমে আমরা করব, তারপর কার করব, প্রকার। সুতরাং বলে একটা লম্বা টান দেবো, সুতরাং সেটা হবে কি যেটা, এটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর, আর কারটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার দেখুন, আপনারা বলবেন যে স্যার সবসময় কি প্রথমের যেটা শব্দ, প্রথমের যেটা টান, এই টানটাই কি সবসময় কি মুক্তাক্ষর হবে? না। কেননা এখানে দেখুন বাংলা, এখানে দেখুন বাংলা, বাংলা বলতে আমরা বাং বলে কিন্তু লম্বা টান দিতে পারবো না, বাং এবার বলতে পারবো না। কিন্তু বাংলা, এই লা বলে কিন্তু একটা লম্বা টান দেওয়া যেতে পারে, লা, বাংলা, বাংলা, বাংলা। এই বাং শব্দটা কিন্তু এখানে শর্ট করে ছেড়ে দিতে হচ্ছে, তাই না? সুতরাং এখানে বাংটা হচ্ছে কি বদ্ধাক্ষর, আর লাটা একটা লম্বা টান দিতে পারছি, বাংলা, সুতরাং এই লাটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর, ঠিক আছে ভাই? বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর সম্বন্ধে ক্লিয়ার হলেন কিনা না? দেখুন, অনেক, যদি আমরা অনেকের ক্ষেত্রে দেখি তাহলে ও নেক, ও নেক, ও নেক, ও নেক। এখানে আরো দুটা কথা আমাদের থেকে যাচ্ছে, একটা হচ্ছে কি দেখুন স্বরধ্বনি, একটা হচ্ছে কি স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আমাদের পরবর্তীতে কাজ আসবে, যখন ছন্দ নির্ণয় করব। দেখুন কি করে নির্ণয় করি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি মানে কি? যেমন ওটা হচ্ছে কি একটা কি স্বরধ্বনি, ঠিক আছে? অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেটাকে বলা হয়, এ ই আই ও ইউ, ভাওয়েল সাউন্ড যেখানে থাকবে সেটাকে স্বরধ্বনি। আর যেমন নেক, নেক, ঠিক আছে? বা যেমন যদি বলি কলা, এই আটা হচ্ছে কি আমাদের স্বরধ্বনি, ঠিক আছে? আবার ও নেক, এই যে নেকের ক সাউন্ডটা কোন ধ্বনি? স্বরধ্বনিটা ব্যঞ্জন ধ্বনি, অবশ্যই সেটা কি ধরনের ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? তো চলুন এবার আমরা সরাসরি ডাইরেক্ট ঢুকে যাব এবার ছন্দতে। আমরা সরাসরি আবার ডাইরেক্ট ঢুকে যাব কোথায়? ছন্দতে। দেখুন প্রধানত ছন্দ হচ্ছে আমাদের তিনটা প্রথম ভাগ রয়েছে, আর এই তিনটার ভিতরে কিন্তু অনেকগুলো ছন্দ লুকিয়ে আছে।
তো আমরা প্রধানত এই তিনটা ছন্দই জেনারেলি শিখব, কারণ এই তিনটা ছন্দ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সব সময়। তো প্রথম ছন্দের নাম হচ্ছে কি স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ। 2 নম্বর ছন্দ আমরা বলতে পারি মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা দলবৃত্ত ছন্দ। আরেকটা রয়েছে কি অক্ষরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। এই 3 প্রকার ছন্দ। তাছাড়াও আরেকটি ছন্দ বর্তমান যুগে বিশেষ প্রচলিত বর্তমান দিনে, যেটাকে আমরা বলতে পারি গদ্য ছন্দ। আধুনিক যুগের কবিরা যখন গদ্য রচনা করেন তখন এই ধরনের ছন্দ নিয়ে আলোচনা করেন। তো গদ্য ছন্দ নিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা স্বরবৃত্ত বা তান প্রধান, মাত্রাবৃত্তর আরেকটা নাম রয়েছে ধ্বনি প্রধান, আরেকটা নাম রয়েছে কি দলবৃত্ত, আর অক্ষরবৃত্তর আরেকটা নাম রয়েছে কি শ্বাসাঘাত প্রধান। সুতরাং এই মূলত 3 প্রকার ছন্দ আমরা কি করে নির্ণয় করব সেটা সম্বন্ধে আজকে আমরা জানব। তো দেখুন, প্রথমেই আপনারা দেখুন স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ খুব সহজ ছন্দ, সবচেয়ে যেটা খুব ইজিলি বের করা যায়। এই 3টা ছন্দের মধ্যে খুব সহজ, খুব ইজিলি। যেমন দেখুন, এখানে মূল পর্ব 4 মাত্রার হবে। মূল যেটা পর্ব থাকবে, মূল পর্ব কি সেটা আমি বলবো। মূল পর্ব এবং খণ্ড পর্ব যাকে বলা হয়, বা অপূর্ণ মাত্রা বা অপূর্ণ পর্ব। একটা হচ্ছে পূর্ণ পর্ব, পূর্ণ, আর একটা হচ্ছে কি অপূর্ণ। তো পূর্ণ কি অপূর্ণ কি আমরা বলবো ডিসকাশন, দেখবেন। তো মূল পর্ব 4 মাত্রার হবে। এখানে দেখুন কি বলেছে, মাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? যতটা অক্ষর ততটা মাত্রা। কি হচ্ছে? যতটা অক্ষর হবে ততটা মাত্রা হবে। যেমন একটা লাইন আমরা দিয়েছি দেখুন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ঠিক আছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওটাকে আমরা এসএমএস এর ভাষায় লিখছি বাঁশবাগানের। এখানে দেখুন বাঁশ, এই বাঁশে আমাদের কয়টা অক্ষর রয়েছে? একটা অক্ষর, ঠিক আছে? বাগানের, এই দেখুন এখানে একটা এ আর একটা এ আর একটা ই, কয়টা ভাওয়েল পেলাম? 3টা ভাওয়েল। সুতরাং এখানে আমাদের অক্ষর কয়টা? অক্ষর রয়েছে কি 3টা অক্ষর, ঠিক আছে? এবার দেখুন মাথার, যদি মাথার বলি, এখানে মাথার শব্দতে MATHAR মাথার, তো এখানে 2টা এ রয়েছে, সুতরাং এখানে সেটা কয় মাত্রা? 2 মাত্রার। উপর, উপর যদি বলি, এখানে ইউ কিন্তু একটা ভাওয়েল আর এ কিন্তু আরেকটা ভাওয়েল, তো 2টা ভাওয়েলে আমাদের 2টা মাত্রা, ঠিক আছে? যতটা অক্ষর ততটা মাত্রা। তো উপর আপনারা এইভাবে ইংলিশে বাংলিশে না লিখলেও আপনারা এইভাবেও নির্ণয় করতে পারেন। যেমন মা থার, মা থার, উপর, উপর, দেখুন 2টা মাত্রা। মানে আমি যখন উ বলছি তারপর পর, ঠিক আছে? উচ্চারণের সাউন্ড উ পর আসছে, সুতরাং সেখানে 2 মাত্রা। মা থার, মা একবার আসছে, থার একবার আসছে, সুতরাং এখানে কয় মাত্রা হলো? 2 মাত্রা। চাঁদ, চাঁদে কয় মাত্রা? চাঁদ, আমরা একবারে উচ্চারণ করছি কি চাঁদ, সুতরাং এখানে কি 1 মাত্রা, 1 মাত্রা। উঠেছে, উঠেছে, আমরা 3বার উচ্চারণ করছি উঠেছে। এখানে দেখুন ইউ ই ই, এখানে দেখুন 3টা আমাদের ভাওয়েল আছে, সুতরাং এখানে কি হবে? 3টা আমাদের কি হবে? এখানে 3 মাত্রার হবে। ওই, ওই এখানে এখানে 2টা ভাওয়েল আছে, ওই, 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 এখানে সেটা 2 মাত্রার হবে, 2টা ভাওয়েল আছে। এখানে দেখুন বাঁশ বাগানের, বাঁশ কবিতার লাইনটা যদি ভেঙে ভেঙে বলি, বাঁশবাগানের, তো বাঁশবাগানের এখানে একটা টান দিলাম, মাথার উপর আর একটা টান দিলাম, চাঁদ উঠেছে আর একটা টান দিলাম। এখানে এই বাঁশবাগানের এখানে কতটা মাত্রা হলো? 4 মাত্রা। মাথার উপর কয় মাত্রা হলো? 4 মাত্রা। চাঁদ উঠেছে কয় মাত্রা হলো? 3 আর 4 মাত্রা। আর এটা হচ্ছে কি আমি যেটা বলেছিলাম, এই যে 4টা হচ্ছে কি পূর্ণ পর্ব, মূল পর্ব, ঠিক আছে? মূল পর্ব কয় মাত্রার বলেছিল আমাদের স্বরবৃত্ত ছন্দে? 4 মাত্রার বলেছিল। এখানে দেখুন 4 মাত্রা হলো কিনা না? 4 4 4, এই তিনটা কিন্তু আমাদের 4 মাত্রার হলো, ঠিক আছে? আর এটা হচ্ছে কি অপূর্ণ পর্ব বা খণ্ড পর্ব। এটা 1 মাত্রার হতে পারে, 2 মাত্রার হতে পারে, 3 মাত্রার হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। বা 4 মাত্রারও হয়তো, 4 মাত্রা হলে সেটা পূর্ণ মাত্রা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যতই হোক কোনো সমস্যা নেই, কিন্তু এই মূল পর্বটা 4 মাত্রার হতে হবে, ঠিক আছে? তো এই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এই কবিতার লাইনটা আমরা কোন ছন্দ নির্ণয় করলাম? স্বরবৃত্ত ছন্দ, মাত্রা দিয়ে নির্ণয় করলাম, ঠিক আছে ভাই? মাত্রা দিয়ে নির্ণয় করলাম, বোঝা গেল? এবার দেখুন পরবর্তীতে আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো বিশ্বজুড়া, বিশ্বজুড়া এখানে কয়টা ভাওয়াল আছে? দেখুন আই, এ, ও, এ, এখানে দেখুন 4টা ভাওয়াল, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ। কয়টা ভাওয়াল? 4টা ভাওয়াল। পাঠশালা, পাঠশালাতে কয়টা রয়েছে? পাঠশালাতে এ এ এ কয়টা রয়েছে? 3টা। মর, মরে কয়টা রয়েছে? ও একটা ভাওয়াল, সুতরাং এখানে 1 রয়েছে। সবার, তো সবার, সবার এখানে কয়টা ভাওয়াল আছে? 2টা ভাওয়াল, মানে 2 মাত্রা।
আমিতে কয় মাত্রা? 2 মাত্রা। ছাত্রতে কয় মাত্রা? 2 মাত্রা, কারণ দুইটা ভাওয়েল। এখানে দেখুন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এখানে দেখুন বিশ্বজোড়াতে 4 মাত্রা, পাঠশালা মোড়ে 3 আর 1 4 মাত্রা, সবার আমি 2 আর 2 4 মাত্রা, আর ছাত্রতে সেটা হচ্ছে অপূর্ণ পর্ব বা অপূর্ণ যেটা রয়েছিল আমাদের খণ্ড পর্ব, সেটা 2 মাত্রা, সেটা কোনো সমস্যা নেই। সুতরাং এই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এটাও আমাদের কোন ছন্দ হয়ে গেল? এটাও আমাদের স্বরবৃত্ত ছন্দ হয়ে গেল। ঠিক আছে, স্বরবৃত্ত বা তান প্রদান ছন্দ হয়ে গেল। তো এবার চলুন, এবার আমরা দেখব, এবার আমরা শিখবো কোনটি? মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান বা দলবৃত্ত ছন্দ। ঠিক আছে, স্বরবৃত্ত ছন্দ ক্লিয়ার হয়েছে? এটা খুব সহজ ভাই, কোনো সমস্যা নেই, আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন। তো প্র্যাকটিসের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদের পিডিএফ ফাইল, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোথায় পাবেন? আমাদের চ্যানেলে পাবেন। ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো তারপর দেখুন মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান বা দলবৃত্ত। এখানে মূল পর্ব 4 মাত্রারও হতে পারে, 5 মাত্রারও হতে পারে, 6 মাত্রারও হতে পারে, আবার 7 মাত্রারও হতে পারে। মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের যে মাত্রা নির্ণয়ের পদ্ধতি একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন আমি বলবো। এখানে দেখুন মাত্রাবৃত্ত ছন্দে আগে আমরা জেনে নিই মূল পর্ব কত মাত্রার হতে হবে? 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা, নতুবা 7 মাত্রা। এখানে আগে যে আমরা শিখেছিলাম মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। ঠিক আছে, তো মুক্তাক্ষর বদ্ধাক্ষর কি আপনারা জানেন? এখানে দেখুন মুক্তাক্ষর বদ্ধাক্ষর কিন্তু আমাদের কাজে আসছে। মুক্তাক্ষর যদি থাকে তাহলে সেটা 1 মাত্রা ধরবো। মুক্তাক্ষর থাকলে কয় মাত্রা ধরবো? 1 মাত্রা। আর বদ্ধাক্ষর বা ব্যঞ্জনধ্বনি বা শব্দের শেষে যদি কোথাও অন্তস্থ অ থাকে তখন সেটাকে আমরা 2 মাত্রা ধরবো। মুক্তাক্ষর হলে 1 মাত্রা, বদ্ধাক্ষর হলে 2 মাত্রা। আপাতত এতটুকু মনে রাখবেন। ঠিক আছে, দেখুন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, জসিমউদ্দিনের একটা বিখ্যাত লাইন, যেটা কবর কবিতা আমরা পেয়েছিলাম। এইখানে তোর, তো এইখানে যদি আমরা এইখানে বলি, তো এইখানে এই সবগুলি কিন্তু মুক্তাক্ষর। এইখানে এখানে আমাদের কয়টা মাত্রা? আই এ ই কয়টা মাত্রা হয়ে গেল ভাই? 3 মাত্রা। ঠিক আছে, 3 মাত্রা, এবং সবগুলি কিন্তু আমাদের মুক্তাক্ষর, কারণ সবগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড। এই খা, খা বলতে আ আসছে, নে বলতে এ আসছে, মানে ভাওয়েল সাউন্ড। তো সবগুলো ভাওয়েল সাউন্ড মানে কি স্বরধ্বনিতে বা মুক্তাক্ষরে কত মাত্রা হবে? 1 মাত্রা। তো এখানে 3টা অক্ষর, তো 3টা অক্ষরে কত মাত্রা? 3 মাত্রা। এখানে তর যদি বলি তাহলে এখানে দেখুন তর মাত্রা, তরে হচ্ছে আমাদেরকে 2টা অক্ষর, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তরে কয়টা অক্ষর ভাই? 2টা অক্ষর। কি কি? একটা হচ্ছে ত, একটা হচ্ছে র, তর। তো এখানে তরে 1 মাত্রা, তো ত যখন বলবো তখন সেখানে সাউন্ড কি আসছে? ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি। এখানে কত মাত্রার হবে? 1 মাত্রার। আর যদি র বলি তো র বললে কি আমার ভাওয়েল সাউন্ড আসছে? না, সেখানে কনসোনেন্ট সাউন্ড আসছে, বা এখানে কনসোনেন্ট সাউন্ড, বা এটাকে আমরা তর, এখানে র, তর তর ত বলে আমরা টান দিতে পারি, লম্বা শ্বাস নিতে পারি, সুতরাং এটা মুক্তাক্ষর। কিন্তু র বলে আমরা কিন্তু লম্বা শ্বাস নিতে পারি না, সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। তো এই বদ্ধাক্ষরের ক্ষেত্রে কত মাত্রার হবে? 2 মাত্রার। তো তরে কত মাত্রা? তরে হচ্ছে আমাদের কি 2 মাত্রা। ঠিক আছে, তরে তরের মধ্যে যে র আছে, র এর ক্ষেত্রে কয় মাত্রা? 2 মাত্রা। আর তো যেটা, সেটা মুক্তাক্ষরের একটা মাত্রা, সুতরাং এখানে হবে কি 1 মাত্রা। ঠিক আছে, সেম টু সেম দেখুন দাদির, যদি দা বলি তাহলে দাদির, তো দাদির ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে কয় মাত্রা? 1 মাত্রা। আর দীর ক্ষেত্রে কয় মাত্রা? 2 মাত্রা। কারণ কি এখানে দীর যেটা রয়েছে আমাদের, দীরটা হচ্ছে কি বদ্ধাক্ষর। ঠিক আছে, দীর বলে আমরা লম্বা টান দিতে পারবো না, সুতরাং এটা হবে কি বদ্ধাক্ষরে কয় মাত্রা? 2 মাত্রা। আবার দেখুন পর, যদি বলি কবরের ক্ষেত্রেও সেম টু সেম ক মানে স্বরধ্বনি ক, সেটা হচ্ছে 1 মাত্রা। আর বর সেটা বদ্ধাক্ষর, কারণ বর যদি বলি বর, তো এখানে ভেঙ্গে লিখি বর, তো আমরা বলে একটা লম্বা টান দিতে পারি কিন্তু বর লেখে কিন্তু লম্বা টান দিতে পারি না। সুতরাং এই কটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর, মানে কি 1 মাত্রা। আর বর সেটা বদ্ধাক্ষরে কয় মাত্রা ধরবো? 2 মাত্রা। তো কবরে কয় মাত্রা হলো? 3 মাত্রা। এই দেখুন কবরে আমি কয় মাত্রা দিয়েছি? 3 মাত্রা। ঠিক আছে, তারপর দেখো সেম টু সেম ডালিমেও কিন্তু সেম লিম, এখানে 3 মাত্রা। গা
ছের, গাছের, গাছের, গায়ে কি এক মাত্রা, ঠিক আছে। আর ছেড়ে কি ছের, ছেড়ে কি দুই মাত্রা, ঠিক আছে, কারণ এখানে র আছে মানে কি সেটা বদ্ধাক্ষর, এখানে দুই মাত্রা। আর তলে, তলে কি তলে, তলে, তলে এই দোটা কি তলে, এই দোটা কিন্তু মুক্তাক্ষর, ঠিক আছে, দোটা কিন্তু মুক্তাক্ষর, তলে, তো একটা মুক্তাক্ষর আর ল একটা মুক্তাক্ষর তলে, সুতরাং এই দুইটা মুক্তাক্ষরের ক্ষেত্রে দুই অক্ষর, সুতরাং দুই মাত্রা, ঠিক আছে। তো এবারে আমরা মাত্রা কাউন্ট করে নেই, কি হলো সবগুলো আমরা কাউন্ট করব। এখানে দেখুন এইখানে তোর, এইখানে তোর আমরা টান দিলাম, তারপরে দেখুন দাদির কবর, এখানে দিলাম দাদির কবর, ডালিম গাছের এখানে টান দিলাম, এখানে তলে। তো এইখানে তোর কত মাত্রা হলো, 3 আর 3 6 মাত্রা। দাদির কবরে কয় মাত্রা হলো, এখানে 3 আর 3 6 মাত্রা। ডালিম গাছের, তো ডালিম গাছের কয় মাত্রা হলো, 3 আর 3 6 মাত্রা।